ও আম্মু, ছাতাটা ধরো তো আমার মাথার উপর, দেখছো না পানি পড়ছে। ঘুমের ঘোরে কথাগুলো চিৎকার করে বললাম। তখনই আম্মু আমার ঘরে আসলো দৌড়ে, বলল, এই রাসেল, তোর কি হয়েছে? এমন ষাঁড়ের মতো চিল্লান দিয়ে কেন বলতেছিস বৃষ্টি বৃষ্টি? অনেকটা রাগী গলায় বলল। আর আমি তখন পাশে তাকিয়ে দেখলাম আমার পিচ্চি বোনটা বালতি হাতে দাঁড়িয়ে আছে। ও আচ্ছা, তাহলে এটাই বৃষ্টি পড়ার উৎস। আম্মু দেখো না, আমি বৃষ্টির পানিতে ভিজে গিয়েছি। পাশ থেকে রিয়া বলে উঠলো, আপনাদের তো আমার পরিচয়টা দেওয়া হলো না। আমাকে তো সবাই চেনেন যারা আমার গল্প পড়েন, তাই আর দিলাম না। আমার বাবা কৃষক, মা গৃহিণী, আর ছোট বোনের নাম রিয়া। ও ক্লাস 10-এ পড়ে, খুবই দুষ্টু, আর আমাকে ছাড়া তো কিছুই বোঝে না। অনেকই তো কথা হলো, এবার গল্পে ফেরা যাক। আম্মু ভাইয়া রাতে বলেছিল তার নাকি আজকে তাড়াতাড়ি কাজে যেতে হবে, আর তার জন্য সকাল সকাল ডেকে দিতে। কিন্তু আমি অনেক সময় ডাকার পরেও ভাইয়া উঠতেছিল না, দেখেই বৃষ্টির ব্যবস্থা করতে হলো। আম্মুকে বালতি দেখিয়ে বলল, তোদের দুজনকে নিয়ে আমার হয়েছে যত জ্বালা। একটা মুহূর্তের জন্য চুপ থাকতে পারিস না, আবার কেউ কাউকে ছাড়া থাকতেও পারিস না। অনেক হয়েছে, এখন উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে কলেজে যা। আচ্ছা আম্মু তুমি যাও, আমি এখনই উঠছি। তারপর আমি উঠে ফ্রেশ হয়ে কাজে চলে আসলাম। ও আচ্ছা, আপনাদের বলি আমি কি কাজ করি। চলো, আমি একটা দোকানে কাজ করি। দেখছেন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মালিকের ডাক পড়ে গেল। রাসেল, তাড়াতাড়ি এই লিস্টের সব মালামাল বুঝিয়ে দে তো। আর দেখিস কোনো ভুল যেন না হয়। তারপর আমি রহিম চাচার কথা মতো সব লিস্টগুলো করে দিই। তারপর সেখানকার কাজ শেষ করে আমি আরেকটা কাজে চলে আসি। বুঝলেন না তো, আমি তাকে পছন্দ করি সেখানে। চলুন আস্তে আস্তে বুঝতে পারবেন। আমি তাকে ভালোবাসলেও সে আমাকে ভালোবাসে না। কেন ভালোবাসে না তা জানি না। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ক্রাশ প্রাইভেট থেকে তার বান্ধবীদের সাথে আসছে। পরনে নীল থ্রি পিস, হাতে কাচের চুড়ি, লম্বা লম্বা চুলগুলো বেনি করা, মনে হয় কোন একটা পরি ফুল করে পৃথিবীতে রেখে গিয়েছে। রাইসার বান্ধবী আমাকে দেখে বলল, এ রাইসা, দেখ তোর মজনু তোকে দেখার জন্য হাজির। হরে প্রতিদিন এইভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকে, আবার আমাকে নাকি অনেক ভালোবাসে। মনে হয় রাসেল ভাই সত্যি তোকে অনেক ভালোবাসে, আর ছেলে হিসেবেও খুব ভালো, যতটা লোকের মুখে শুনে বা নিচে দেখে বুঝেছি। তবে দেখি যদি তার উদ্দেশ্য ভালো হয় তাহলে তার ভালোবাসার কথাই আমি রাজি হব, আর যদি খারাপ মতলব হয় তাহলে কোনো দিন না। আমি রাইসের সাথে হেঁটে যেতে যেতে বললাম, হাই কেমন আছো? আল্লাহ রহমতে অনেক ভালো আছি। আচ্ছা, আপনি আমার পিছে কেন ঘোরেন? লোকে তো এর জন্য আপনাকে খারাপ বলে, তাই না? আমি যে তোমাকে আমার এই ছোট্ট মনের ঘরে তোমাকে রেখেছি, কিন্তু তুমি থাকতে চাও না। আমি যে তোমাকে সত্যি অনেক ভালোবাসি। আপনার সাথে কথা বলে পারবো না, এখন চলে যান, কেউ দেখলে সমস্যা হবে। বলে চলে গেল। এভাবে অনেকদিন কেটে গেল। এদিকে আমার আর রাইসা জমে ক্ষীর হয়ে গিয়েছে। মানে রাইসার সাথে আবার প্রেম চলছে। একদিন পুকুর পাড়ে রাইসার কোলে মাথা রেখে আমি শুয়ে আছি। রাইসা আমার চুলে বিড়ি কেটে দিচ্ছে। তখন রাইসা বলল, এই, তুমি আমাকে এত বেশি ভালোবাসো কেন? জানো না বেশি সুখ কপালে সয় না? আমার পৃথিবীটাই তো তুমি, তোমাকে ভালো না বাসলে আমি থাকতে পারবো না। তবে এতটুকু জেনে রেখো, তুমি নিজেকে যতটা ভালো না বাসো, আমি তার থেকেও বেশি তোমাকে ভালোবাসি। আমিও তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসি। কোনো দিন ছেড়ে যাবে না তো? না রে পাগলি, এ জীবনে তো নয়, পরের জীবনেও তোমাকে ভুলে থাকতে পারবো না। বুকে জড়িয়ে নিয়ে এভাবে আরো অনেকক্ষণ কথা হলো। তারপর আমি রাইসাকে ওর বাড়িতে পৌঁছে দিয়ে আমি আমার বাড়িতে চলে আসলাম। বাসার সবাই জানে আমাদের প্রেম চলছে। ও আমার মন যে কোথায় থাকে আমি জানি না। রাইসার পরিচয় তো আপনাদের দেওয়া হয়নি। চল রাইসার পরিচয়টা জেনে আসি। রাইসার পুরো নাম অনামিকা জান্নাত রাইসা। বাবা মার একমাত্র মেয়ে, ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে এইবার বিজ্ঞান বিভাগে। বাবা রায়হান শেখ, পেশায় কৃষক। আর রাইসার মানে, রাইসার যখন বয়স 5 বছর তখন আল্লাহ তার কাছে নিয়ে যায়। আপনাদের সাথে কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। আম্মু, আম্মু খাবার দাও, ক্ষুধা লাগছে। ওই এত সারের মতো চিল্লাস কেন? দেখোস না আম্মু রান্নাঘরে রান্না করতেছে। ওই তুই আমার সাথে ঝগড়া করিস না তো, দেখতেছিস না আমার ক্ষুধা লাগছে। আমি তোর সাথে ঝগড়াই পারবো না। তখনই আম্মু পিছন থেকে বলে উঠলো, এই তো শুরু হয়ে গেছে সাপ বেজির লড়াই। এই তোরা কি একটু শান্তিতে থাকতে পারোস না? আর রিয়া, তুইও না কেমন, দেখছিস ওর ক্ষুধা লেগেছে তাও এমন করছিস। আম্মু তুমি আমার কলেজা, তুমি কেন বোঝো না আমি তোমাকে ছাড়া থাকতে পারি না। একটু অভিমানে সুরে বললাম। আচ্ছা বাবা, আমার ভুল হয়ে গেছে, এবার এসে খেয়ে নে তাড়াতাড়ি। তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে আসলাম। বিছানায় গায়ে এলিয়ে দিলাম।
মনটা ছটফট ছটফট করছে রাইসার সাথে কথা বলার জন্য। কি আর করার, ওর তো মোবাইলও নেই, তাই কথাও বলতে পারবো না। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গিয়েছি সেদিকে খেয়ালই নেই। খেয়াল হলো পরের দিন ফজরের আজানের শব্দে নামাজ পড়তে গেলাম। তারপর সকালে খাবার খেয়ে দোকানে চলে আসলাম। তখন রাইসা আমার সাথে দেখা করতে চলে এসেছে। তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে, এদিকে আসো। আমি তো অবাক হলাম, এত কি জরুরি কথা যে ও চলে এসেছে। তারপর আমি রহিম চাচাকে বলে রাইসার সাথে দেখা করতে চলে আসলাম। হ্যাঁ মেরে যান, বলো কি জন্য আসলে। শোনো, আমার না কালকেই পরীক্ষার ফর্ম ফিল আপের লাস্ট ডেট। বাবাও কোনোভাবেই টাকা জোগাড় করতে পারছে না, দেখে বলতেছে পড়াশোনা না করতে। কিন্তু আমার তো ডাক্তার হওয়ার অনেক ইচ্ছা। খেতে খেতে বলো, কি বলো জান, টাকার জন্য তোমার পড়াশোনা হবে না, এটা তো আমি মেনে দিতে পারি না। তোমার পড়ার খরচ জোগাতে যদি আমার রক্ত বিক্রি করতে হয়, তাও আমি তোমার পড়ার খরচ জোগাবো, যদি তোমার ইচ্ছা শক্তি প্রবল হয় তো। তুমি আমাকে এত ভালোবাসো যে নিজের রক্ত বিক্রি করে হলেও আমার স্বপ্ন পূরণ করবা? আমাকে জড়িয়ে ধরে বললো, এত টাকা জোগাড় কিভাবে করবা? দেখো, আমি আমার জীবনে আমার বাবা মার, তারপর আমি তোমাকে বেশি ভালোবাসি। বলো কত টাকা লাগবে? তাও তো 4,000 টাকা লাগবে, কিন্তু তোমার কাছে তো এত টাকা নেই। তাহলে আচ্ছা, তুমি কাল টাকা নিয়ে কলেজে যাবা, কেমন? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আজকে আসি, তুমি দেখে শুনে কাজ করবে, কেমন? মুয়া। এ কি হলো, চুমু দিল। এরকম ব্যবহার কখনোই করেনি। তারপর সেখান থেকে চলে আসলাম। তারপর রহিম চাচাকে বললাম, চাচা আমাকে 4,000 টাকা দিবেন, আমার খুব প্রয়োজন। চাচা আমাকে খুব ভালোবাসতেন, তাই সেও আর না করলেন না। হয়তো এটাই মানুষের প্রতি ভালোবাসা। তারপর টাকাটা নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে বন্ধুদের সাথে পাশের দোকানে গেলাম, গিয়ে বসে বসে কি আর করবো, ফ্রি ফায়ার গেম খেতে লাগলাম। তারপর বাসায় চলে আসলাম। রাতে খাবার খাচ্ছিলাম, তখন হঠাৎ আব্বু বলে উঠলো, রাসেল, আমি একটা কথা বলতে চাই, মানে তোকে না বলে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমি তো হবা, কি এমন কাজ করবে যে আমাকে থেকে অনুমতি নিয়ে করতে হবে? আমার অনুমতি প্রয়োজন? মনের মধ্যে কেমন যেন একটা প্রশ্ন রয়েই গেল। তুমি এমন কি সিদ্ধান্ত নিয়েছো যা আমাকে থেকে অনুমতি নিতে হবে? হ্যাঁ, রাসেল ঠিকই তো বলেছে। একা সিদ্ধান্ত নিয়ে আবার জিজ্ঞেস করতেছো কেন? তুমি তো জানোই রাসেল তোমার সিদ্ধান্তের কোনো পরিবর্তন করে না। হ্যাঁ সেটা আমি জানি, কিন্তু তবুও দেখ বাবা, তুই যে রায়সা মামনিকে ভালোবাসো সেটা কিন্তু কারোই অজানা না। কথাটা শুনেই তো জানো আমার হার্টবিট হাই হয়ে যাচ্ছে। বাবা হঠাৎ রাইসার কথা কেন তুললো? আচ্ছা আপু, তুমি রাইসার কথা কেন বলছো? কেউ কি আমাদের বিষয়ে কিছু বলেছে নাকি? মনের গহীন থেকে এমনি এমনি কথাটা বের হয়ে গেল। আরে না, তেমন কিছুই না। আমি ভেবে দেখলাম তোরা যে এই প্রেম ভালোবাসায় লিপ্ত, সেটা ইসলামের দৃষ্টিতে হারাম। তাই আমি চাই, যেহেতু তোরা দুজনকেই পছন্দ করিস, তাই তোদের বিয়ে দিতে। আব্বুর কথা শুনে তো আমি ভীষণ খুশি। পৃথিবীতে কোনো মানুষ আছে যে ছেলের প্রেমের বিয়ে তারাই ঠিক করে? আচ্ছা আব্বু, তোমরা যা ইচ্ছা তাই করো, এখানে আমাকে থেকে অনুমতি নেওয়ার কিছুই নেই। কারণ আমি যদি তোমার মতের বিরুদ্ধে চাইতাম, তাহলে তো গল্পেই রাইসাকে নিয়ে পালিয়ে যেতাম। বাবা, তোর উপর আমার পুরো বিশ্বাস আছে, দুনিয়া উল্টে গেলেও তুই এমন কাজ করবি না। এভাবে কথা বলতে বলতে খাবার পর্বটা শেষ হলো। তারপর আমি রুমে এসে বিছানায় শুয়ে শুয়ে ভাবতে থাকলাম, রাইসাকে কি এখনই বিয়ে করা ঠিক হবে? যদি বিয়ে করার পরে রাইসার পড়ালেখায় ক্ষতি হয়, তাহলে তো স্বপ্নটা পূরণ হবে না। এইসব কিছু ভাবতে ভাবতে কখন যে ঘুমের গহীনে তলিয়ে গিয়েছি জানি না। সকালে হাই ভাইয়া, উঠে পড়, অনেক বেলা হয়ে গেছে, তোকে তো দোকানে যেতে হবে। ধাক্কা ধাক্কিতে ঘুম ভেঙে গেল। আরে উঠছি তো, আর একটু ঘুমোতে দে। আর এক কাত হয়ে বললাম, তোর যা মন চাই করগা, আমি গেলাম, আম্মু এসে কান ধরে উঠাবে না। বলে ফুসতে ফুসতে চলে গেল। এই আম্মুকে বলিস না, আম্মুকে বলে আমাকে শেষ করে দেবে। আসলে আম্মুকে আমি একটু ভয় পাই, কিন্তু আম্মু অনেক ভালো। আচ্ছা ঠিক আছে, ফিতুর ডিম, যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেতে আয়। হাসতে হাসতে চলে গেল। সকালে খাবার খেয়ে সবাইকে থেকে বিদায় নিয়ে দোকানের উদ্দেশ্যে চলে গেলাম। রাস্তায় কেউ একজন ডাক দিল, মনে হলো খুব পরিচিত কণ্ঠ। আমি পিছনে তাকিয়ে দেখি রাইসা। একই, রাইসা এত সকালে রাস্তায় কেন? আই রাসেল, দাঁড়াও, এত জোরে জোরে যাচ্ছ কেন? অনেকটা হাঁপাতে হাঁপাতে বলো, আরে আমি দোকানে যাচ্ছি, লেট হয়ে গেলে বকা খেতে হবে, তাই এত সকালে কি? তোমার মনে নেই আমার আজকে লাস্ট ডেট ফর্ম ফিল আপের? তাই তোমার থেকে টাকা নিতে আইছি। যাক, একটু মজা করা যাক। কি বলেন আপনার? আমি তো টাকাটা জোগাড় করতে পারিনি। হ্যাঁ, আমি জানতাম তুমি টাকা জোগাড় করতে পারবে না। কি দেখেছে তোমার মতো একটা ফকিরকে ভালোবাসতে গেলাম। আজকে যদি একটা ধনী ছেলেকে ভালোবাসতাম, তাহলে আর এই দিন দেখতে হতো না।
রাইসার এইসব কথা শুনে আমার মনটা একটু খারাপ হয়ে গেল। কথাগুলো একটু রাগ করে বলল, এসব তুমি আমাকে কিভাবে বলতে পারলে? তুমি তো জানোই আমি অনেকটা গরিব। বলে আমি টাকাগুলো রাইসার হাতে ধরিয়ে দিলাম। তোমার স্বপ্নগুলো সব আমার, তার জন্য যদি আমার কিডনি বিক্রি করতে হয় তাই করব বলে চলে আসলাম সেখান থেকে। তাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে কি বলবো বলুন? কথা তো ঠিকই বলেছে। আজ যদি তার কোনো একটা ধনী বয়ফ্রেন্ড থাকতো তাহলে তার আর কষ্ট করতে হতো না টাকার জন্য। দেখ রাইসা, তুই কিন্তু আজকে ভাইয়ার সাথে খুব খারাপ ব্যবহার করলি। সে কিন্তু তোর টাকা ঠিকই জোগাড় করেছে, তার যতটা কষ্ট হোক না কেন। হ্যাঁ রে, আমার তখন টাকার চিন্তায় মাথা ঠিক ছিল না, তাই যা নয় তাই বলেছি। ও খুব কষ্ট পেয়েছে, কারণ ও সহজে মন খারাপ করে না। ওর থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। তাই করিস। যাদের নিজের সংসার চালাতেই হিমশিম খায়, আর সেই কিনা তোর স্বপ্ন পূরণের দায়িত্ব নিছে, তাও তুই কষ্ট দিস। আমি হলে তো মাথায় তুলে রাখতাম। শোন, মাথায় তুলে রাখলে যদি পরে ভুলে যায় তখন কি হবে? তাই মাথায় না তোলাই ভালো। তোর সাথে কথায় পেরে উঠবো না, তাই চল কথা বাদ দিয়ে বাসায় যাই। আমি আর দোকানে এসে গিয়েছি, কোনো কাজে মন দিতে পারছি না, শুধু রাইসার বলা কথাগুলো মনে পড়ছে। তখনই এ রাসেল, তোর আজকে কি হয়েছে? শরীর খারাপ নাকি? সে সকাল থেকে দেখছি কেমন করতেছিস, আমার দিকে তাকিয়ে বল। না চাচা, তেমন কিছু না, আমি ঠিক আছে, এই আর কি। না, কোনো কিছুই ঠিক নাই। তোর আজকে আর দোকান করতে হবে না, তুই বরং বাড়িতে চলে যা, আজকে তোর ছুটি। আসলে আমাকে অনেক বেশি ভালোবাসে, তারপর দোকান থেকে বাসায় চলে আসছি। তখন রাইসা আমার সামনে এসে দাঁড়িয়ে পড়লো। জান, আমি খুব দুঃখিত, আমার তখন মাথা ঠিক ছিল না টাকার চিন্তায়। আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আরে তোমার কোনো দোষ ছিল না, সব দোষ তো আমারই। চলো না আমরা আজকে একটু ঘুরে আসি, তোমার হাতে হাত রেখে পায়ে পা মিলিয়ে পথ চলতে পারি না? রাইসার কথায় সব রাগগুলো পানি করে ফ্রিজে রেখে ঘুরতে চলে গেলাম। আমাদের ঘোরার সম্বলধর মোটরসাইকেল না, তাই রিক্সায় যেতে হবে। তারপর একটা রিক্সা ডেকে দুজনে উঠে বসলাম। এই, তুমি এত ওইদিকে বসতেছো কেন? পড়ে যাবে তো। আমার দিকে চেপে বসো, বিয়ের আগেই আমি বিধবা হতে চাই না। যাক, আল্লাহ তাআলার কাছে অনেক শুকরিয়া যে আমার জন্য কেউ একজন এত ভাবে। এই জীবনের প্রথম কারোর সঙ্গে ঘুরতে বের হলাম। তারপর আমরা একটা পার্কে আসলাম। পার্কে এসে একটা গাছের নিচে বসে আছি। আমি রাইসাকে বাদাম ছুলিয়ে দিচ্ছি আর রাইসাও আমাকে ছুলিয়ে দিচ্ছে। আহা, জমে ক্ষীর। তখনই আব্বুর বলা কথাগুলো মনে পড়লো। আমি রাইসাকে বললাম, আচ্ছা রাইসা, আমি একটা কথা বলবো। হ্যাঁ বলো, কি বলতে চাও? আমি তোমার কথা মতোই চলে আসলাম তোমার কাছে। তিনি চান আমাদের বিয়ে দিয়ে দিবেন, তিনি আর চান না আমরা এই হারাম প্রেমে লিপ্ত থাকি। আমার কথা শুনে রাইসার মুখটা কেমন যেন হয়ে গেল। কি বলো এসব? তোমার মাথা ঠিক আছে তো, নাকি নেশা করে এসেছো? আমি এখন কোনো বিয়ে করলে আমার পড়ালেখার কি হবে? আর আমার ছোট থেকে দেখে যাওয়ার স্বপ্নটাও ভেঙে চুরমার হয়ে যাবে। হ্যাঁ, রাইসা কথাটা ঠিকই বলেছে। আচ্ছা রাইসা, বিয়ে পর তো পড়ালেখা করা যায়। শোনো, আমি এখন তোমাকে বিয়ে করতে পারবো না। তোমার সুখের জন্য আমি আমার সুন্দর ভবিষ্যৎকে গলা টিপে হত্যা করতে পারবো না। রাইসার কথা শুনলে আমার গলাটা শুকিয়ে আসলো। ভালোবাসতে পারবে কিন্তু বিয়েটা করতে পারবে না। আচ্ছা রাইসা, আমি তো তোমাকে বিয়ে করে আমার বাড়িতে নিয়ে আসছি না, তাহলে কি সমস্যা? শোনো, এখন যদি শুধু কাবিন করে রাখো তাহলে আমি রাজি আছি, আর যদি বিয়ের কাজ পুরোপুরি কমপ্লিট করতে চাও তাহলে এই বিয়ে করতে পারবো না। এটা আমার শেষ কথা। বলেই হন হন করে আমার কথা না শুনে বা আমাকে বাধা না দিয়ে চলে গেল। আচ্ছা রাইসা তো আমাকে ভুলে যাবে না, এসব কথা ভাবছি আর রাস্তা দিয়ে হাঁটছি। তখনই আমার নাম ধরে কেউ একজন ডাকলো। পিছনে তাকিয়ে দেখি আমার বন্ধু হারিম। কিরে মামা, এত চিন্তা করতেছিস কেন? রাস্তায় যদি অ্যাক্সিডেন্ট করিস তাহলে? আরে বলিস না, একটা চিন্তায় আছি, কি করলে ঠিক হবে বুঝতে পারছি না। সব খুলে বলতো, কি হয়েছে তোর, যার জন্য এতটা চিন্তা করতেছিস? তুই তো জানিস রাইসাকে আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। হ্যাঁ, এই কথাটা শুধু আমি কেন, এই গ্রামের প্রায় সব মানুষেরাই জানে। আর রাইসাও তো তোকে অনেক ভালোবাসে, দুই পরিবার সবাই রাজিও আছে। তাহলে সমস্যা কোনখানে? আরে সেইটাই তো চিন্তা। বাবা বলছে এখন বিয়ে দিয়ে দিবে, কিন্তু রাইসা বলছে সে এখন শুধু বিয়ের কাবিনটাই করে রাখ। আরে গাধা, এত চিন্তা করতে হবে না, তার পড়ালেখা ক্ষতি হবে ভেবে এই কথা বলেছি। তুইও তো ওর স্বপ্নকে বাঁচিয়ে রাখতে শুধু কাবিন করেই রাখ, তখন তো রাইসা আমাদের ভাবি হয়েই গেল, আর হারিয়ে তো যাচ্ছে না।
তারপর তার সঙ্গে কথা বলে বাসায় চলে আসলাম। বাসায় এসে খাওয়া দাওয়া করে পাশের দোকানে গেলাম। উদ্দেশ্য ফ্রি ফায়ার খেলবো, সব বন্ধুরা মিলে প্রায়ই খেলি। তারপর ফ্রি ফায়ার অনেকক্ষণ খেলে যমুনার ধারে কিছুক্ষণ ঘুরলাম, তারপরে বাসায় চলে আসলাম। এই পিচ্ছি, এখন কি টিভি দেখার সময় নাকি? দেখতেছিস না একটু পর মাগরিবের আজান দিবে, মাথায় কাপড় দে। একটু ঝাড়ে দিয়েই বললাম। ভাইয়া আমি তো জানি আর আমার ভালোর জন্যই বললি, তাই ঠিক আছে। এই জন্য কালকে আমার জন্য কোন আইসক্রিম নিয়ে আসবি? আরে বাবা, উপকার করে আমার পকেটটা ফাঁকা করলাম। যাক, ছোট বোন তো একটু খাবেই। তারপর রাতে খাবারের সময় বসে রাইসের সাথে বলা কথাগুলো বললাম। আপনারা তো জানেন, তাই আর বললাম না। এটা কেমন কথা? বিয়ে করেও তো পড়ালেখা করতে পারবে, যেহেতু সে পড়াতে চায় আর গরিব ঘরের বউ হয়ে আসবে, এ তো পড়ে কি হবে? আব্বু, আজকের যুগে পড়ালেখা না করে কি কোনো উপায় আছে? হোক সে গরিব বা ধনী, আজ পড়ালেখায় হচ্ছে জাতির মেরুদণ্ড। রাসেল তো ঠিকই বলেছে। আমার রিয়াকে পড়াইতেছি, তাহলে রাইসা কেন পড়বে না? ভাগ্য খারাপ তাই ব্রেন ভালো থাকা সত্ত্বেও টাকার অভাবে আমার ছেলেকে পড়াতে পারি নাই। আম্মু একটু কান্না করে বলল। আম্মু তুমি কান্না করবে না, কিন্তু বলে দিলাম সব আমাদের কপালেই ছিল। আর সব থেকে ভালো কথা, আল্লাহ যা করে সবার ভালোর জন্যই করে। আর ভাবি যখন যাচ্ছে এখন বিয়ের কাজ পুরো না করে শুধু কাপেন করে রাখতে, তাহলে সবার সাথে কথা বলে সেটাই করো। এই তো আমার পড়ালেখা জানা মিষ্টি মেয়ে ভালো একটি সিদ্ধান্ত নিয়েছে। তারপর খাওয়ার পর্ব শেষ করে ঘুমাতে গেলাম। পরের দিন সকালে উঠে নিয়মিতর মতো কাজে চলে গেলাম। খাবার খেয়ে এখন একটু ওভার টাইম কাজ করতে হয়, কারণ রাইসার পড়ালেখার খরচ আমাকে জোগাড় করতে হয়। আচ্ছা রাসেল, তোর বাবা আমাকে বলল তোর নাকি বিয়ে ঠিক করেছে রায়হানের মেয়ে রাইসার সাথে, তাও শুধু কাবিন করে রাখবে বলে। আসলে চাচা, আপনি ঠিকই শুনেছেন। আসলে বিয়ের কাজটা সরাসরি করতাম, কিন্তু এখন কাবিন করে রাখতে চাচ্ছি, কারণ ওর পড়ালেখাটা শেষ হওয়ার পর্যন্ত অপেক্ষা। শোন, ও পরে সেটা ভালো কথা, কিন্তু বিয়ের পরেও তো পড়াশোনা করতে পারবে। দেখিস পরে যেন তোকে ফাঁকি না দেয়। কি যে বলো না চাচা, রাইসা আমাকে অনেক ভালোবাসে, আমাকে ছাড়া থাকতেই পারবে না। শোন রাসেল, ভালোবাসা এমন একটা জিনিস যা দেখা যায় না, পরিমাণ কত কিন্তু ঠিকই অনুভব করা যায়। আর সব মেয়েরা এক না, কিছু কিছু মেয়ে আছে যারা টাকার কাছে ভালোবাসা কিছুই মনে করে না। দোয়া করি তোদের ভালোবাসা যেন এমনটা না ঘটে। এরকম ভাবে অনেক কথা বলে বাড়িতে আসলাম। বাড়িতে এসেই শুনছি যে কাল নাকি আমার রাইসার কাবিন হবে। বাবা আর রাইসার আব্বু ঠিক করেছে। রাতে খাবারের পর শুয়ে ভাবছি এগুলোই। ইস, রাইসা আমার কাল হবে, পুরোটা না হলেও অর্ধেক হবে। রাইসা একদিন ডাক্তার হবে, ডাক্তার হয়ে এই আমার গ্রামের মানুষের উপকার করবে। এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গিয়েছি নিজেই জানি না। পরের দিন ফজরের আজানের মিষ্টি শব্দে আমার ঘুম ভেঙে গেল। তাই আর শয়তানের প্রতারণায় না থেকে উঠে গিয়ে নামাজ পড়ে নিলাম। এভাবে অনেক সময় কাটানো হলো। তারপরে রাইসাদের বাসা যাওয়ার সময় হয়ে এলো। বেশি কেউ যাবে না, আমার কয়েকটা বন্ধু আর কয়েকটা মুরব্বী, ব্যাস এতটুকুই। গরিবরা গরিবদের ভালোবাসা বোঝে। বাবা, আমাদের তো আর ভালো কোনো গাড়ি নিয়ে যাওয়ার তেমন সামর্থ্য নেই, আর বাড়িও তো দূরে না, তাই সিএনজি নিয়ে যাই। বাবা, মন খারাপ করো না, আমি এতটুকুতেই খুশি। আর হেলিকপ্টার নিয়ে যাওয়ার সামর্থ্য নেই, তাই আমি এতটুকুতেই খুশি। তারপর আমরা রাইসাদের বাড়িতে চলে আসলাম। খাবারের পর্বটা শেষ হলে বিয়ের কাবিন নামাটা করা হলো। তারপর সবাই রাইসাকে দেখতে গেল। আজ রাইসাকে একটু বেশি সুন্দর লাগছে। এমনিতেই ডানা কাঁথা পরি, আর আজ লাল টুকটুকে শাড়ি পরে আছে। তারপর সবাই যার যার মতো চলে গেল। আমি থাকলাম কিছুক্ষণ, কারণ কালেমা পড়ে তো আর বিয়ে হয়নি যে যাবো। রাইসা, আমার এতটুকু সামর্থ্য হয়েছে তোমাকে দেবার জন্য। এই বাটন মোবাইল হাতে দিয়ে বললাম। এই মোবাইল তুমি আমার জন্য এনেছো? এতটুকুই বলল, আর কিছু বললো না। হয়তো মোবাইলটা পেয়ে খুশি হয়নি, আর খুশি হবেই বা কি করে? এই যুগে সবাই স্ক্রিন টাচ মোবাইল ইউজ করে, আর আমি বাটন ফোন দিলাম। আচ্ছা রাইসা, যাও এখন তোমার ড্রেসটা পরিবর্তন করে আসো। জানি তোমার এগুলো পরে থাকতে খুব কষ্ট হচ্ছে, খুব ভারী লাগছে, সাথে কিছু জুয়েলারি। আচ্ছা যাচ্ছি। মনটা ভার করে পড়লো, মনে হচ্ছে তার মনের মধ্যে অনেক কষ্ট লুকিয়ে আছে। আমিও ভাবলাম বিয়ের দিন হয়তো একটু করবেই। এইসব ভাবতেছি, তখনই আমার শ্বশুর আব্বা হেসে আমার কাছে, বাবা, জীবনে আমার মেয়েটা ছোট থেকে মায়ের আদর পায়নি। আমি অনেক যত্ন করে বড় করেছি, কখনো কষ্ট পেতে দেইনি। নিজে না খেয়ে থেকেছি, তবুও মেয়েকে না খেয়ে রাখিনি। দয়া করে আমার মা মরা মেয়েটাকে কোনোদিন কষ্ট দিও না। কেঁদে কেঁদে বলল, আসলে
বাবা আর মা নামক এমনই হয়, নিজেদের কষ্ট সহ্য করবে কিন্তু নিজের ছেলে মেয়েদের কষ্ট সহ্য করবে না। বাবা এভাবে বলেন না, রাইসাকে আমি কোনোদিনও কষ্ট পেতে দিব না। বলার সাথে সাথে বাবা আমাকে তার বুকে জড়িয়ে নিল। এভাবে অনেকক্ষণ থাকলাম। তারপর রাইসাদের বাসা থেকে আমাদের বাসায় আসার জন্য রওনা দিলাম। শ্বশুর বাড়ি থেকে বের হয়ে রাস্তা দিয়ে হেঁটে আসতেছি। আপনারা আবার যেন ভেবেন না যে কিপটা। আসলে রাইসাদের বাসা আর আমাদের বাসা একই গ্রামে, তাই গাড়িতে আসতে হয় না, রাস্তা দিয়ে আসছি। তখন রাস্তায় দেখতেছি একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে আর অনলাইনে ভিডিও করছে সোশ্যাল মিডিয়াতে ফেমাস হওয়ার জন্য। আসলে আমাদের যুগটা এমনই, তাই না? সবাই নিজেদের সম্মান নিয়ে পড়ে থাকে। আমি এগিয়ে গেলাম। আচ্ছা ভাই, এখানে একটা লোক অ্যাক্সিডেন্ট করেছে, আপনারা তাকে সাহায্য না করে আপনারা মজা নিচ্ছেন? আমি একটা লোককে উদ্দেশ্য করে বললাম, দেখুন ভাই, আমি এই লোকটাকে সাহায্য করি আর পুলিশ এসে নানান রকমের কথা জিজ্ঞাসা করুক, এটা আমি চাই না। বলেই চলে গেল। আমি লোকটাকে গাড়ি থেকে বের করে তার নিঃশ্বাস চেক করে দেখলাম এখনো বেঁচে আছে। তাই আমি সেই লোকটিকে নিয়ে একটা গাড়ি ডাকলাম। তারপর লোকটির দিকে যখনই তাকাই তখন আমি তাকিয়ে তাকে দেখে অবাক হয়ে যাই, কারণ লোকটি নামকরা ডক্টর এবং বিজনেসম্যান শফিকুল ইসলাম। আমি বুঝতে পারছি না, এত বড় লোক তাও ইনি নিজে গাড়ি চালাচ্ছেন কেন। আমি তাড়াতাড়ি সিরাজগঞ্জের কোনো একটা হসপিটালে নিয়ে গেলাম। নিয়ে গিয়ে চিল্লাতে লাগলাম, ডক্টর ডক্টর কোথায় আছেন? আমার চিল্লি দেখে কিছু ডক্টর আর কিছু সেবিকা বের হয়ে আসলাম। এই এত জোরে জোরে ডাকতেছো কেন? জানো না এটা একটা হাসপাতাল? আমার উপর একটু রাগ দেখে, দেখুন ডাক্তার, এসব দেখার আগে এই লোকটাকে একটু দেখুন, অবস্থা খুবই খারাপ। তারপর শফিকুল ইসলামকে অপারেশন রুমে নিয়ে যাওয়া হয়। আমি তার পরিবারকে কিভাবে এখন খবর দেব? তখনই মনে পড়লো রাস্তায় একটা কার পড়ে আছে, সেখানে একটা নাম্বার লেখা। আমি তাড়াতাড়ি সেই নাম্বারটাতে কল দিলাম। কল হচ্ছে কিন্তু রিসিভ করছে না। একবার দিলাম, কেটে গেল। দ্বিতীয়বার দাওয়াতেই রিসিভ হলো। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? কণ্ঠটা শুনে মনে হলো একটা মেয়ে। ওয়ালাইকুম আসসালাম, আমি সিরাজগঞ্জ থেকে বলছি। এই নাম্বারটা একটা লোকের কাছ থেকে পেয়েছি আর তার নাম হচ্ছে শফিকুল ইসলাম। আপনি কি তাকে চেনেন? হ্যাঁ, সে তো আমার বাবা, আর আমি তার একমাত্র মেয়ে ঐশী। বাবা আজকে সিরাজগঞ্জ গেছে একটা জরুরি কাজে। কিছু কি হয়েছে নাকি? আসলে কি করে যে বলি, আপনার বাবা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। আমরা সিরাজগঞ্জ হসপিটালে আছি, আপনারা সবাই আসেন। আপনি একটু বাবার পাশেই থাকেন, আমরা আসতেছি। আর আপনার নাম্বারে কিছু টাকা দিতেছি, যদি ওষুধ কিনতে হয় কিনে আনবেন। আপুর কথাটা শুনে একটু কষ্ট পেলাম। আপু গরিব হতে পারি কিন্তু ছোট লোক না। দেখুন, আমি এটা ভেবে বলিনি, যদি আপনার কাছে টাকা না থাকে তাই বলেছি, সরি। আচ্ছা আপু আসেন। ফোন কেটে দিলাম। তখনই পেছন থেকে ডাক এসলো, রোগীর নাকি AB+ রক্ত নিতে হবে 2 ব্যাগ। আমি তখন বললাম, ডাক্তার সাহেব আমার রক্ত B+, আপনি নিন। তারপর আমি রক্ত দিলাম, যা যা ওষুধ আনতে বলেছিল তা এনে দিলাম। এখন আমি বসে আছি, অনেক সময় কেটে গিয়েছে। রোগীর এখন কোনো সমস্যা নেই। ডাক্তার তাকে চিনে, তাই ভালোভাবে চিকিৎসাটা করেছে। বুঝতে তো পারছেন, যার টাকা আছে তার পৃথিবীতে সব আছে। আমি এখনো তার সাথে দেখা করতে পারিনি, কারণ ডাক্তার বলেছে তার সঙ্গে এখন দেখা করা যাবে না। এসব কথা আপনাদের সাথে বলছি, তখন আমার পকেটে থাকা ফোনটা টুং টুং করে বেজে উঠলো। তাই ফোনটা বের করে দেখি ঐশী আপু। হ্যালো আপু, বলেন কি কারণে ফোন দিলেন? আমরা আপনার দেওয়া হাসপাতালে চলে এসেছি, আপনি একটু গেটে আসেন তো। বলেই ঠাস করে ফোনটা কেটে দিল। কি আর করবো বলেন, বড়লোক মানুষ তো, তাই মুখের সামনে ফোন কেটে দিল। আমি ওনার বলা জায়গায় গেলাম। বাইরে গিয়ে দেখি 5টা গাড়ি দাঁড়িয়ে আছে। এরা আবার কারা? তা আমি ফোন দিলাম। ফোন ওই গাড়ি আসা একটা মেয়ের কাছে ফোন গেল। মেয়েটা আমাকে দেখে আর ফোন রিসিভ করলো না। আপনি তাহলে মিস্টার রাসেল, তাই না? হ্যাঁ চলেন। তারপর ঐশী আপুকে নিয়ে যখন ভেতরে আসবো তখন এক গাড়ি পুলিশ এসে ঐশী আপুকে সালাম দিল। আর তখনই বুঝলাম ঐশী আপু হচ্ছে ডিসি, তাই তো ওনার এত বডিগার্ড কেন। তারপর আঙ্কেল যেই রুমে আছে সেই রুমে ওনাদের নিয়ে আসলাম। ডাক্তাররা এসে হাজির, আর আমি কত ডাকার পরে গা আসলো, একেই বলে পাওয়ার। ডাক্তার, আমার বাবা এখন কি অবস্থায় আছে? একটু একটু কান্না কান্না ভাব নিয়ে। দেখুন মিস ঐশী, এখন আপনার বাবা পুরোপুরি ঠিক আছে। 1 সপ্তাহ এখানে থাকলে বাসা নিয়ে যেতে পারবেন। তবে হ্যাঁ, এই ছেলেটা যদি সঠিক সময় আপনার বাবাকে হাসপাতালে না নিয়ে আসতো তাহলে আপনার বাবা মানে শফিকুল স্যারকে বাঁচানো সম্ভব হতো না। ভাই, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। হয়তো তুমি যা করেছো এমন কেউ করতো না। ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না।
আরে আপু, আপনি যেহেতু আমাকে ভাই বলেছেন, তো এগুলো বলছেন কেন? একটা ছেলে কি তার বাবাকে সামনে মরতে দেখতে পারে? তখন পাশ থেকে একটা মহিলা এসে আমাকে জড়িয়ে ধরে বলল, বাবা, তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব তার ভাষা আমার কাছে নেই। অনেক দোয়া করি তুমি অনেক বড় হও। এইভাবে অনেক কথাই হলো আর সবার সাথে পরিচয় হলো। আচ্ছা আপু, আমি এখন বাড়িতে যাই, সন্ধ্যা হয়ে আসছে, রাতে আবার তোমাদের জন্য খাবার নিয়ে আসতে হবে। আরে ভাই, তোকে খাবার আনতে হবে না, আমরা হোটেল থেকে খাবার খেয়ে নিব। তুই বরং আম্মুকে সাথে নিয়ে যা গাড়ি নিয়ে, সকালে আসিস, আম্মু এখানে থাকতে পারবে না। না, আমি এটা হতে দিব না। ভাই কি তোমাদের জন্য এতটুকু করতে পারে না বলো? আমার কথা তারা ভেবে দেখলো, তারপর গার্ডদের রেখে তাদেরকে আমাদের বাড়িতে নিয়ে আসলাম। আসার সময় আব্বু আম্মুকে ফোন দিয়ে সবটা বললাম, আর আপুকে নিয়ে আসছি এটাও বললাম। আপু, গাড়ি আর বেশি দূর যাবে না, এখানে রেখেই যেতে হবে। আচ্ছা ভাই। তাহলে চলো বাকি এইটুকু পথ হেঁটেই যাই। আমার সাথে এরকম ধনী মানুষ দেখে সবাই বলছে কে এরা। তারপর সবাইকে বলে বাড়িতে আসলাম। আব্বু আম্মু, এটা হচ্ছে আপু, নাম ঐশী, আর ইনি হচ্ছে আম্মু। তারপর সবাই পরিচিত হয়ে নিল। আপু, গরিবের বাড়িতে এসেছো, থাকার কোনো ভালো ব্যবস্থা নেই, তাই কিছু মনে নিও না। ভাইরে, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে তোর মতো একটা ভাই পেয়েছি। আপু, আমাদের তো দুলাভাইয়ের কথা বললে না? ওহ, তাই তো, তোমাদের তো তার কথা বলাই হয়নি। আমার একটা ছেলে এবার ইংলিশ মিডিয়াম স্কুলে ক্লাস 5-এ পড়ে, আর তোমাদের দুলা ভাই ব্যবসার কাজে আমেরিকা গেছে। তাহলে ঠিক আছে, আজ থেকে তুমি আমার বড় মেয়ে। তাদের সবাই মিলে গল্প করছি তখন। আচ্ছা ভাই, তুই তো একটু ভালো না, বিয়ে করেছিস অথচ এখন পর্যন্ত আমার মিষ্টি ভাবিটাকেই দেখালি না। আপু, ওর কথা তো মনে ছিল না, দাঁড়াও শ্বশুর মশাইকে বলি রাইসাকে নিয়ে আনতে। আচ্ছা ঠিক আছে। তারপর রাইসাকে ফোন দিলাম আমাদের বাড়িতে আসার জন্য। রাইসা প্রথমে রাজি না হলেও পরে কি যেন ভেবে রাজি হলো। আচ্ছা আপু, তাহলে এখন আমি আব্বুর কাছে যাই, তোমরা বসে গল্প করো। তারপর আমি হাসপাতালে এসে জানলাম যে এখনই রোগীর সাথে দেখা করতে পারবো। তো আপনারাই বলুন, তো দেরি করে কি হবে? আমি ধীরে ধীরে রুমের মধ্যে প্রবেশ করলাম, দেখলাম ডাক্তার আঙ্কেলের সাথে কথা বলছে। আমি যেতেই বলল, হ্যাঁ ইয়াং ম্যান, এসে গেছো? ডাক্তার সাহেব, আপুকে রেখেই এখানে চলে আসলাম। একা একা তো আর আঙ্কেলকে রাখতে পারি না এখানে। দেখলাম আঙ্কেল তাকিয়ে আছে আমার দিকে। ও স্যার, আপনাকে তো বলাই হয়নি, এই ছেলেটা আপনাকে হাসপাতালে নিয়ে এসেছিল বলেই এখনো দুনিয়ার আলো দেখতে পারতেছেন। বাবা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমার নাম কি বাবা, আর কি করো? আমাকে এইভাবে ধন্যবাদ দিয়ে ছোট করবেন না, আমি শুধু আমার দায়িত্বটাই পালন করেছি। আপনি না হলে অন্য কেউ হলেও এমনটাই করতাম। আমি রাসেল, আমি এক দোকানে কাজ করি। ও আচ্ছা, ভালো। তা আমার বাড়িতে কি খবর দিতে পেরেছিলে? বাবা, এখন কেমন আছো? আর খুব কষ্ট হচ্ছে তাই না? জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলল, মারে, এইভাবে কান্না করিস না। দেখ, আমার কিছুই হয়নি, আমি একদম ঠিক আছি। আপুর চোখের পানি মুছিয়ে দিয়ে বলল। তারপর সবাই পরিচিত হয়ে নিল। তারপর আপু বলল যে আমি তার ভাই। আঙ্কেলও বলে দিল তাকে আব্বু বলে ডাকতে। তারপর তখন সবাই আব্বুর বলা মেয়েটির দিকে তাকায়। আচ্ছা, সবার সাথেই তো পরিচিত হলাম, কিন্তু এই মেয়েটাকে? এটা তো রাইসা। তখন রাইসা ওয়াশরুমে গিয়েছিল। বাবা, তোমাকে তো বলাই হয়নি, এটা তোমার আদরের ছেলের বউ, মানে রাসেলের বউ রাইসা। আরে বাহ, আমার বৌমা তো অনেক মিষ্টি। আয় মা, কাছে আয়। রাইসা তখন গিয়ে আব্বুর পা ধরে সালাম করলো। তখনই আব্বু তার গলা থেকে একটা সোনার চেন খুলে তাকে পরিয়ে দিল। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। এইভাবে চলে গেল ডাক্তারদের বলা হাসপাতালে 7 দিন। আপুরা ঢাকায় যাবে। আমি হাসপাতালে এসেছি আপুদের বিদায় জানাতে। ভাই, তুই আমাদের সাথে চল, এই কয়েকদিনে তোকে আপন করে নিয়েছি। আপু, এখন যাব না, যাব পরে। এখন রাইসার পরীক্ষা, আর রাইসার স্বপ্ন ডাক্তার হওয়া। রাইসার স্বপ্ন পূরণ করার জন্য আমাকে অনেক টাকা জোগাড় করতে হবে। আমার ছেলের বউ ডাক্তারি পড়বে, তাতে টাকার সমস্যা হবে কেন? আমার কি টাকার অভাব আছে নাকি? আব্বু, ঠিক সেইটা না, আমি চাই রাইসাকে আমার যোগ্যতায় ডাক্তার করতে। দোয়া করি বাবা, তোর মনের আশা আল্লাহ পূরণ করুক। বলে সবাই আমাকে থেকে বিদায় নিয়ে চলে গেল। আমি আমার বাসায় চলে আসলাম।
মনটা অনেক খারাপ। এ কয়দিনে বুঝতে পেরেছি টাকা থাকলে সবাই অহংকারী হয় না, সবাই দয়ার পূজারীও হয়। এভাবে রাইসার পরীক্ষার দিন চলে আসলো, মানে আগামীকাল রাইসার পরীক্ষা। এই কয়দিনে রাইসার সাথে দেখা বা কথা হয়নি। আমি দেখা করলে নাকি ওর পড়াতে ক্ষতি হবে। আমিও বোকার মতো তার কথাগুলো মেনে নিই, না তো আর কি করার। বিকেলে রাইসা এসে বাবা মার থেকে দোয়া নিয়ে গেল, কিন্তু আমার সাথে একটা বারও দেখা করলো না। এই কথা ভেবে আমার চোখ থেকে 2 ফোঁটা নোনার জল বের হয়ে আসলো। কাউকে বুঝতে দিলাম না, পরে হয়তো ঠিক হয়ে যাবে। কাল থেকে রাইসার পরীক্ষা, কাল থেকে আমার রাইসার সাথে যেতে হবে, শ্বশুর মশাই কড়া গলায় বলে দিলেন। কিন্তু আমাকে একটা বারও বললো না। পরের দিন সকালে রাইসাদের বাড়িতে গিয়ে বসে আছি, কিন্তু মহারানীর পাত্তাই নেই। অনেকক্ষণ পর রাইসা বের হয়ে আসলো। আমি তোর সৌন্দর্যতাই হারিয়ে গিয়েছি, আজকে একটু বেশি সুন্দর লাগছে। এত সাজের কি আছে বুঝি না, কিন্তু আমার রাইসার সাজ পছন্দ হলো না, কারণ ও আজকে বোরখা পরেনি। রাইসা বলছি কি এমন সাজ না সেজে বোরখা পরে নিলে ভালো হতো। আমার এই কথা বলার পর রাইসা এমন কথা বলবে আমি স্বপ্নেও ভাবিনি। তুই যে বোরকা পড়তে বললি, তুই কি বোরকা কিনে দিছিলি? সেই মুরত তোর কি আছে নাকি? সবাই পরীক্ষার জন্য কত জিনিস পায়, আর আমার পোড়া কপাল। কথাটা অনেকটা রেগেই বলল। কথাটা ঠিকই বলেছে। আর কিছু না বলে আমি রাইসাকে নিয়ে পরীক্ষার কেন্দ্রে চলে আসলাম। তুমি আমার পাশে পাশে থাকবে না, সবাই কি বলবে? তাই তুমি একটা দোকানে বসে থাকো, আমি পরীক্ষা শেষ হলে তোমার কাছে আসবো। কোনো কিছু না ভেবে একটা দোকানে গিয়ে বসে বসে তার আসার পথে অপেক্ষা করলাম। কিছুক্ষণ পর আবু ফোন দিল। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? আমি ভালো আছি। ভাই, তোর কণ্ঠ এমন শোনা যাচ্ছে কেন? আমি আর আপুর কাছে রাইসার বলা কথাগুলো লুকাতে পারলাম না, সবকিছু খুলে বললাম। কি এত বড় কথা বলেছে তোকে? আর কিছু মনে করিস না ভাই, সব মেয়েরই তো আশা থাকে, তাই আবেগ সামলাতে না পেরে বলেছে। হ্যাঁ আপু, আমি তো সবই বুঝি, কিন্তু তারও তো বোঝা উচিত যে তার কেমন ঘরে বিয়ে হয়েছে। একটু কাঁদো কাঁদো গলায়। ভাই, আর কান্না করিস না। আমি থাকতে আমার ভাই কথা শুনবে, এটা হয় না। তোর বিকাশে দেখ 20,000 টাকা গেছে, যাওয়ার সময় রাইসার পছন্দের জিনিস কিনে দিবি। আর আমাকে কিছু বলতে না দিয়ে ফোনটা কেটে দিল, কারণ জানতো আমি কি বলতাম। দেখতে দেখতে পরীক্ষার সময় ফুরিয়ে এলো, আর রাইসাও চলে আসলো। আজকের পরীক্ষা কেমন হলো? অনেক ভালো হয়েছে, চলো বাড়িতে যাওয়া যাক। না চলো, আজ একটু শপিং মলে যাই, আজ তোমাকে কিছু কিনে দেবো। আমার এই কথা শুনে রাইসা একটু অবাকই হলো, কারণ আমি টাকা কোথায় পেয়েছি। তুমি টাকা পাবে কোথায়? আরে অবাক হওয়ার কিছু নেই। আর কিছু বলতে না দিয়ে রাইসাকে নিয়ে শপিং মলে আসলাম। এসে 2টা বোরখা আর 2টা 3 পিস কিনে দিলাম রাইসার পছন্দের আর কিছু জিনিস। এদিকে রাইসা মনে মনে ভাবছে, ইস, রাসেলের জন্য যদি একটা কিছু পছন্দ করে দিতাম তাহলে অনেক খুশি হতো। না, এই খ্যাত আবার ভালো কি পড়বে। তারপর রাইসাকে নিয়ে বাসায় চলে আসলাম। এইভাবে দেখতে দেখতে সবগুলো পরীক্ষা রাইসার হয়ে গেল। এখন শুধু রেজাল্টের অপেক্ষা। একদিন বন্ধুদের নিয়ে বহুর পাড়ে বসে আছি, তখন রাইসা এসে বলল, ভাইয়া, আপনারা সবাই কেমন আছেন? হ্যাঁ ভাবি, আমরা সবাই ভালো আছি। আপনি ভালো আছেন তো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু এদিকে আসো। আমাকে উদ্দেশ্য করে বলল। আমি রাইসার সাথে চলে আসলাম। হ্যাঁ রাইসা, বলো কি জন্য ডেকেছ? কি করে যে বলি, আমার তো কয়েকদিন পরে রেজাল্ট দিবে, তাই আমার অনেক চিন্তা। তাই তুমি এই কয়েকদিন আমার সাথে কোনো যোগাযোগ করবে না। বলে আমার উত্তর না শুনে চলে গেল। আমি আর কি করব, এইসব যতদিন হয় দেখেই যাই। রাইসা, তুই কিন্তু ভাইয়ের সাথে একটু বেশি করতেছিস। তোর জন্য সবকিছু করতেছে, তোর কোনো চাহিদা অপূর্ণ রাখে না। এই সম্পর্কে তুই কোনো কথা বলিস না, ভালো লাগে না, চল বাড়িতে। বলে বাড়িতে চলে আসে। দেখতে দেখতে রাইসার রেজাল্টের দিন চলে আসছে। আমারও খুব খারাপ লাগছে, না জানি কি হয়। আমি রাইসার নিষেধ না শুনেই আবারও রাইসাকে ফোন দিলাম। এতক্ষণে হয়তো রেজাল্ট প্রকাশ হয়েছে, কিন্তু রাইসা আমাকে জানালো না কেন? হ্যালো রাইসা, কেমন আছো? হ্যাঁ, আমি ভালো আছি। কেন ফোন দিছো? রেজাল্ট তো অনেক আগে প্রকাশ হয়েছে, তুমি ফোন দিচ্ছ না, তাই আর কি ফোন দিলাম। আরে, সবাইকে জানিয়েছি, আর একে তো জানানোর কথা মনেই নেই। মনে মনে বলল। হ্যাঁ, আমি গোল্ডেন A+ পেয়েছি আর কলেজ টপার হয়েছি। কথাটা শুনে খুশি হলাম, আবার কষ্ট পেলাম, কারণ অনেকক্ষণ আগে রেজাল্ট দিয়েছে, কিন্তু রাইসা আমাকে এখনো জানায়নি। তাই খুশির মাঝে কষ্টগুলো চেপে রেখে রাইসাকে বললাম, চলো না আজ একটু কোথা থেকে ঘুরে আসি। তখন রাইসা আমার কথার জবাবে এমন কথা বললো তা আমি কখনো ভাবতে পারিনি। আজ গরিব বলে কি একটাও প্রেম করতে পারবো না? প্রেম করা কি অপরাধ নাকি? চলেন
এইসব কথা না বলে রাইসার কথাটা শুনে আসি। আমি কোথাও ঘুরতে যেতে পারবো না, আর গেলেই বা কি, ওই একটা জায়গায় বারবার যেতে মন চায় না। তোমাকে ভালোবেসে আমার জীবনটা পুরোটাই শেষ। আমি রাইসার ওসব কথায় কর্ণপাত না করে বললাম, আচ্ছা নয় চলো আজ অন্য কোথাও থেকে ঘুরে আসি। না, তোমার সাথে আমি কোথাও যাব না। বলে মুখের উপর ঠাস করে ফোনটা কেটে দিল। আমি আর ফোন দিলাম। এইভাবে রাইসার অবহেলাতে কেটে গেল অনেকটা মাস। দেখতে দেখতে রাইসার মেডিকেল পরীক্ষাও চলে এসেছে। এখন আর রাইসা আমাকে প্রয়োজন ছাড়া ফোনও দেয় না। রাস্তায় দেখা হলে অন্য দিক হয়ে চলে যায়। জানি না কি চাই সে। একদিন হেঁটে যাচ্ছিলাম দোকানে, তখন রাইসাকে দেখলাম যাচ্ছে। আমি রাইসাকে দেখে বললাম, হাই রাইসা, কোথায় যাও আর কেমন আছো? আমার কথা শুনে বুকটা বাংলার 5-এর মতো করে আবার সামনে আসলো। কোথাও না, এমনি একটু হাঁটি। আর ভালো আছি। কেন ডেকেছো? কথা বলতে চায় না, ব্যবহার দেখে বোঝা যাচ্ছে। আমার কথা কি তোমার ভালো লাগে না? আমাকে ইগনোর করে চলো বলে হনহন করে চলে গেল। তোর আজাইরা কথা শোনার টাইম নেই আমার, গেলাম আমি। আমি পথে তাকিয়ে রইলাম। কেমন ছিল আর কেমন হয়ে যাচ্ছে। এইসব কথা ভাবতে ভাবতে 2 ফোঁটা নোনা জল চোখ থেকে গাল বেয়ে পড়লো। কি আর করবো বলেন, চোখ আমার হলেও শালা অন্যের জন্য পানি ফালাই। দেখতে দেখতে রাইসার মেডিকেল পরীক্ষাও হয়ে গেল। সে ঢাকায় যাবে। আমার খুব কষ্ট লাগছে। সে যদি ঢাকায় গিয়ে আমাকে ভুলে যায়, এমন কথা ভাবছিলাম, তখন আম্মা এসে বলল, বাবা, রাইসা নাকি কালকে ঢাকা চলে যাবে। আজকে এসে আমাদের সবাইকে বলে গেল আর দোয়া নিয়ে গেল। আম্মুর কথা শুনে পুরাই অবাক, কারণ রাইসা সবাইকে বলেছে কিন্তু আমাকে বলে নাই। রাগ অভিমান একটু বেশি জমে গেল রাইসার জন্য। তা আমি আর আগ বাড়িয়ে ফোন দিলাম না, কারণ আমি ফোন না দিলে রাইসা একবারও আমাকে ফোন দেয় না আগ বাড়িয়ে। বেঁচে আছি না মরে গেছি। এইদিকে রাইসা ভাবছে, কি ব্যাপার, আজকে আমার পাগলটা ফোন দেয় না কেন? আমার যে ওর সাথে কথা না বললে ভালো লাগে না। আমি ওকে কিছু বলি নাই, তার জন্য হয়তো রাগ করেছে, কিন্তু আমার কিছুই করার নেই, কারণ আমি ওর মায়ায় পড়ে গেলে আমার স্বপ্ন পূরণ করতে পারবো না। বলেই হাতে থাকা ফোনটা রেখে দিয়ে চোখের কোণার জল মুছল। তখনই রাইসার বাবা আসে আর বলে, মারে, এতটা কষ্ট যদি পাস তাহলে রাসেলকে কষ্ট কেন দিচ্ছিস? তোর করা অবহেলাগুলো আমি দেখতে পারি না। রাসেলের যে খুবই কষ্ট হয়। বলে চোখের জল মুছে নিল। বাবা, আমি যে ওকে আপন করে নিতে পারছি না, কারণ ওর মায়ায় নিজেকে জড়িয়ে নিলে আমি স্বপ্ন পূরণ করতে পারবো না। বলেই বাবাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। মারে, এই কথাটা রাসেলকে বুঝিয়ে বললেই হয়তো একটু হলেও কষ্ট কম পেত। না বাবা, আমি জানি ও কেমন। আমি যতই বলি ও শুনবে না, আর এমনটা করা ছাড়া আমার কাছে কোনো অপশন নেই। এইভাবে আরো অনেক কথাই হলো। পরের দিন সকালে রাইসা ঢাকায় যাবে। আমি রাস্তার পানে চেয়ে আছি। আমি কাছে যাচ্ছি না, কারণ কষ্ট চেপে রাখতে পারবো না। রাইসা চলে গেল। রাইসা আমাকে দেখতে পেয়েছিল, ওর চোখের কোণেও জল জমেছিল। রাইসা চলে গেল আড়ালের বাইরে। আমিও সেখানে দাঁড়িয়েছিলাম। ঠিক কতক্ষণ দাঁড়িয়েছিলাম জানি না। রাসেল, তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমার সাথে কথা বললে আমি যে নিজেকে শক্ত রাখতে পারবো না। তোমার কি শুধু একাই কষ্ট হচ্ছে? কষ্ট যে আমারও বুক ফেটে যাচ্ছে। হে আল্লাহ, আমার পাগলটাকে তুমি দেখে রাখো। এইসব ভাবতে ভাবতে পাশে থাকা একটা মেয়ে বলে উঠল, হাই, আমি রাত্রি আক্তার নেহা। রাইসার কথা বলার মুড না থাকলেও বলল, আমি অনামিকা জান্নাত রাইসা। সবাই আমাকে রাইসা বলেই ডাকে। ও আচ্ছা, আমি ঢাকায় যাচ্ছি মেডিকেলে ভর্তি হতে। আপনি কোথায় যাচ্ছেন? রাইসার নহার কথা শুনে একটু খুশি হলো, কারণ সেও তার সাথে পড়তে যাচ্ছে। তাই সে খুশি হয়ে বলে, হ্যাঁ, আমিও তো ওই মেডিকেলেই ভর্তি হতে যাচ্ছি। যাক, ভালোই হলো, আমরা একই কাজে যাচ্ছি। এভাবে তারা কথা বলতে বলতে বাস ঢাকায় চলে আসে। এভাবে তারা ঠিক জায়গায় চলে গেল। এদিকে আমি আর কাজে গেলাম না, ভালো লাগছে না, তাই রুমে এসে শুয়ে পড়লাম। এভাবে অবেলায় কাজে না যাওয়া, শুয়ে থাকা আম্মু ভালো না দেখে কাছে এসে বললে, কিরে, এই অবেলায় এমন করে শুয়ে আছিস কেন? শরীরটা ঠিক আছে তো নাকি? কপালে হাত রেখে, মা আমার কিছু হয়নি। রাইসার জন্য একটু মনটা খারাপ। যাওয়ার সময় একবারও আমাকে কিছু বললো না। বাবা, এভাবে ভেঙে পড়িস না। রাইসা হয়তো তোর সাথে কথা বললে নিজেকে ঠিক রাখতে পারতো না, তাই বলেনি। আম্মু কিছু না বলে সব ঠিক হয়ে যাবে বলে চলে গেল। আমিও ভাবলাম, হ্যাঁ এটাই হয়তো ঠিক, সব ঠিক হয়ে যাবে। আমি অযথা কষ্ট পাচ্ছি, কিন্তু রাইসার অবহেলার কথা মনে পড়ে আবার কষ্ট পেতে লাগলাম। এভাবে সব কষ্ট অভিমান পকেটে রেখে রাইসাকে আবার ফোন দিলাম।
কিন্তু এ কি, কলে তো রিং হচ্ছে কিন্তু রিসিভ করছে না কেন? আবার ফোন দিতে রিসিভ করলো। আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম সালাম। আমি অনেক ভালো আছি, তুমি কেমন আছো? রাইসার এই কথা শুনে অনেকটা ভালো লাগলো, কারণ রাইসা আমাকে কখনো বলেনি যে তুমি কেমন আছো, তাই খুশিতে আত্মহারা। যাইতে কোনো অসুবিধা হয়নি তো? আর কোনো অসুবিধা হলে আমাকে বলবে। আরে আমার আসতে কোনো অসুবিধা হয়নি, আর অসুবিধা হলেই তোমাকে জানাবো। আচ্ছা, ভালো থেকো, আর ঠিক মতো খাওয়া দাওয়া করে, আর নিজের যত্ন নিও। আচ্ছা বাবা, আমি সব ঠিকঠাক মতোই করব। তোমার কথা না শুনে কি আর পারি, কারণ তুমি যে আমার পাগল একটা। বলেই একটা হাসি দিল। এইসব হাসি পেলে যেন মুখের সব কষ্ট দূর হয়ে যায়। আমি এইসব ভাবছি তখন। আচ্ছা এখন ফোন রাখি, হ্যাঁ, পরে আবার কথা বলবো। বলেই ফোন রেখে দিল। পাশ থেকে বলে উঠল, কি ম্যাডাম, কার সাথে এমন মিষ্টি সুরে কথা বললেন? বয়ফ্রেন্ড নাকি জামাই? ও আপনাদের বলে রাখি, নোহা বিবাহিত আর রাইসার রুমেই থাকে। আরে কি যে বলো না, যার সাথে কথা বললাম সেই আমার বেঁচে থাকার উৎস, আমার কলিজা বয়ফ্রেন্ড, সাথে অর্ধেক স্বামী। অর্ধেক স্বামী কথা শুনে নোহা কেমন করে রাইসার দিকে তাকালো, কারণ সে বুঝতে পারছে না অর্ধেক স্বামীর মানেটা কি। আরে এত মন দিয়ে ভাবতে হবে না, আমি জানি তুমি অর্ধেক স্বামী বলছি সেটা নিয়ে চিন্তায় আছো। আসলে আমার আর রাসেলের কাবিন হয়েছে, সেই জন্য বললাম সে আমার অর্ধেক স্বামী। ও আচ্ছা, আমি মনে হয় হাফ ছেড়ে বাঁচলাম। কি সাংঘাতিক চিন্তায় পড়েছিলাম। এভাবে তারা কথা বলল, আর এদিকে আমি গ্রামে বসে সময় কাটাচ্ছি। মা বাবা বোনের ভালোবাসা আর বন্ধু বান্ধবের হাসি কান্না দুঃখ ভালো লাগা ভালোবাসার মধ্যে, আর রাইসার ভালোবাসা দুঃখ কষ্ট অভিমানে, যাকে বলে একের মধ্যে সব। এভাবে অনেক দিন কেটে গেল, 1 বছর। রাইসার সঙ্গে শুধু ফোনে কথা বলি, আমি এর মধ্যে কখনো ঢাকাতে যাইনি বা রাইসাও গ্রামে আসেনি। অনেকদিন ধরে আপুর সঙ্গে কথা হয় না, তখনই আপুকে ফোন দিতে যাব যখন, তখনই আপু ফোন দিল। একেই বলে ভালোবাসার টান, একজন কল না দিতেই আর একজনের কল এসে হাজির। আসসালামু আলাইকুম আপু, তোমরা সবাই কেমন আছো? তোর সাথে কোনো কথা নাই, যা। তুই কবে থেকে কথা বলস না? আবার কত করে বললাম এসে দেখে যা, তাও আইলি না। অভিমানী কণ্ঠে বলল, আরে আপু, আমি তো তোমাদের কথা সবসময় মনে করি, আর যাবো এক সময়, আর তোমাদের সবাইকে আমি সব সময় দেখি। আমাদের কাছে আসলি না, তাহলে অল টাইম কি করে দেখলি শুনি? আপু, আমি তোমাদের হৃদয়ের সব জায়গায় সেজে রেখেছি, তাই সব সময় দেখতে পাই। এভাবে আর অনেকক্ষণ কথা বললাম। এদিকে আস্তে আস্তে রাইসার পড়া প্রায় শেষ হয়ে এসেছে, আর কিছুদিন পরে নাকি পরীক্ষা হবে। বলে রাখা ভালো, রাইসা আর আমার সাথে আগের মতো কথা বলে না। আমি কথা বলতে চাইলেও ইগনোর করে। আমি একদিন ফোন দিলাম, হ্যালো রাইসা, কেমন আছো? আমি ভালো আছি, আর আমি এখন কথা বলতে পারবো না, ফোন রাখো। একটু নরম সুরে বলল, তোমার সাথে অনেকদিন ধরে কথা হয় না, আজ একটু ভালো করে কথা বলো প্লিজ। এই শোন, তুই আমাকে যখন তখন ফোন দিবি না, আমার পড়াশোনার অনেক ক্ষতি হয়। তুই কি চাস আমার স্বপ্নটা তোর জন্য নষ্ট হয়ে যাক? রাইসার বলা কথা আমার কলেজায় এসে লাগলো। আমার সঙ্গে একটু কথা বলে নাকি তার পড়াশোনায় ক্ষতি হবে। জানি না এই মেয়ে আমার সাথে এমন কেন করে। এইসব কিছু ভাবছিলাম আর চোখের জল মুছছিলাম, তখনই পেছন থেকে আমার আদরের ছোট্ট বোনটা এসে বলে, ভাইয়া তুই কান্না করতেছিস কেন? এভাবে কান্না করিস না, তুই জানিস না আমি তোর চোখে জল দেখতে পারি না। আমার চোখের পানি মুছতে মুছতে বলল, কোথায় কান্না করছি বল? আমি কি কান্না করতে পারি? হয়তো চোখে কিছু একটা পড়েছিল, তাই এমনটা হচ্ছে। ভাই আমি ছোট বাচ্চা না যে আমাকে যা নয় তা বোঝালেই বুঝতে পি। আমি যথেষ্ট বুঝি, ভাবির জন্য কান্না করতেছিস তাই না? আসলে ভাই বোনের ভালোবাসাটা এমনই হয়, কারো কষ্ট কেউ দেখতে পারে না। বেঁচে থাকুক পৃথিবীতে হাজারো ভাই বোনের খুরশুটি ভালোবাসা। কি করব বল রাইসা, যে আমার সঙ্গে ভালোভাবে কথা বলে না। আমি কথা বলতে চাইলে আমাকে ইগনোর করে। আমি তো তার কোনো স্বপ্নে বাধা দিইনি। ভাই ভাবির পড়াশোনার অনেক চাপ, তাই হয়তো এমন করে। তুই ভাবিস না, দেখবি সব ঠিক হয়ে যাবে। এভাবে আরো অনেকক্ষণ কথা হলো রাইসার সঙ্গে। দেখতে দেখতে পরিবারের ভালোবাসা আর আপনজনের অবহেলায় কেটে গেল 2টা বছর। এদিকে রাইসা এখন বড় একটা হাসপাতালের ডাক্তার।
সারা দেশে তার নাম ছড়িয়ে আছে। আর রাইসার সাথে অনেকদিন ধরে আমার কথা হয় না, কারণ সে একজন বড় ডাক্তার আর আমার মতো খেত ছেলের ফোন ধরার সময় তার হবে না, তাই আর আমি তাকে বিরক্ত করি না। আমি একবার তার অ্যাসিস্ট্যান্টের নাম্বার খুব কষ্ট করে জোগাড় করেছিলাম, তারপর তাকে ফোন দিয়ে তার খবর জানতাম। শুধু একদিন রাইসাকে ফোন দিলাম, ফোন রিং হচ্ছে কিন্তু রিসিভ করছে না, হয়তো চিরপরিচিত নাম্বারটা দেখেই। কিছুক্ষণ পর আবার ফোন দিলাম, কি যেন ভেবে রিসিভ করলো। হ্যালো রাইসা, তুমি কেমন আছো? প্রায় অনেকটা সময় চুপ থেকে বলল, হ্যাঁ আমি অনেক ভালো আছি। আমাকে কি তোমার একটাবারও মনে পড়ে না? একটাবারও কি আমার সাথে তোমার কথা বলতে ইচ্ছে করে না? ওই পাশ থেকে রাইসা মনে মনে ভাবছে, মন তো চায় তোর কাছে এক্ষুনি ছুটে চলে আসি, কিন্তু আমি যে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। ভেবে রাইসার চোখের নোনা জল গাল বেয়ে পড়তে থাকলো। হেই রাইসা, কথা বলো। আমি কি এতই অবহেলার পাত্র যে আমার সঙ্গে কথাও বলা যায় না? প্লিজ তুই আর এইভাবে ফোন করিস না, আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। বলে রাইসা ফোনটা কেটে দিল, আমাকে আর কোনো কথাই বলতে দিল না। আসলে আমি হয়তো রাইসার যোগ্য না, আর যোগ্য কিভাবে হয়ে বলেন? আমি মাত্র একটা দোকানের কর্মচারী। এইসব কথা ভাবতে ভাবতে চোখের নোনা জল চোখ বেয়ে পড়তে যাচ্ছে, তখনই পকেটটা ভূমিকম্পর মতো করছে, মানে ফোন এসেছে। আর তাই ফোনের দিকে তাকিয়ে দেখে আব্বু টু ফোন করেছে, তাই ফোনটা রিসিভ করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম আব্বু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, কিন্তু তোর আপু অসুস্থ। আপুর কি হয়েছে? আর আপু আমাকে কিছু জানালো না কেন? আমি একটু কাঁদো গলায় বললাম, তুই কষ্ট পাবি তাই বলতে মানা করেছে, আর সামান্য জ্বর এসেছে। আমি এখনই আসছি। আমার আপুটা অসুস্থ আর আমি কিভাবে না যেয়ে পারি বলুন? বলে ফোনটা কেটে দিলাম। তারপর আব্বু আম্মু আপুকে বলে বাড়ি থেকে রওনা দিলাম। কিছুক্ষণ পর সিরাজগঞ্জ SI কাউন্টারে এসে বসে আছি। কিছুক্ষণ পর বাস তার নির্দিষ্ট গতিতে আমি আশপাশটা উপভোগ করছি, কারণ আমি এর আগে কখনো ঢাকায় যাইনি তো, তাই আর কি কিছু চিনিও না। কিছুক্ষণ পর বাস একটা বড় ব্রিজের উপর দিয়ে চলতে শুরু করলো। লোকমুখে শুনেছি এইটা নাকি উত্তরবঙ্গে চলাচলের জন্য একমাত্র বঙ্গবন্ধু যমুনা সেতু। ব্রিজটা অনেক বড়। বাস বের হতে অনেক সময় লাগলো। এইসব কিছু ভাবতেছি, তখনই পাশে থাকা একটা মেয়ে বলে উঠলো, হাই ভাইয়া, আমি নুসরাত। আমাকে বলতেছেন? আপনাকে না বলে কাকে বলছি? আপনাকেই বলছি। মেয়েটার ভয়েস আমার অতি পরিচিত লাগছে, মনে হয় আমার অতি কাছের কেউ, তাই বোরকা পরা থাকায় চিনতে পারছি না। হ্যাঁ, আমি রাসেল, আর আপনার নামও অনেক সুন্দর। ধন্যবাদ ভাইয়া। আর আপনি যেইভাবে বলতাছেন ততটা কিন্তু সুন্দর না, যতটা আপনার নামটা সুন্দর। মনে মনে বলল, তোর কথা বলা আমি বের করব। মেয়েদের সাথে কথা বলতে খুব মজা লাগে, তাই না? আরে সেটা না, আসলে সুন্দর জিনিসকে তো সুন্দর বলাটাই উত্তম। আমিও সেইটাই বলেছি। আপনার সাথে কথায় পেরে উঠব না। বাই দ্য ওয়ে, কোথায় যাচ্ছেন? আমি ঢাকায় যাচ্ছি আপুর বাসায়। ওহ আচ্ছা, আমি ঢাকায় চাকরি করি আর বাড়িতে গেছিলাম, তাই আবার ফিরে যাচ্ছি ঢাকায়। মনে মনে বলল, তুই ঢাকায় যাচ্ছিস আর আমাকে বললি না? তোর ঘাড় তো আমি মটকাবই। এভাবে অনেক কথাই হলো। ইস, এরকম করে যদি রাইসা আমার পাশে বসে থেকে হাতে হাত রেখে কথা বলতো। এইসব কথা ভাবছি, তখনই কেউ একজন কানের কাছে এসে ডাকছে। তাকিয়ে দেখি হেল্পার মামা। আশেপাশে তাকিয়ে দেখি গাড়িতে কেউ নেই, ওই মেয়েটাও পাশে নেই। আসলে আপনাদের সাথে গল্প করতে করতে আমি ঘুমিয়ে গিয়েছিলাম। তারপর ওই জায়গা থেকে আমি চলে আসলাম। আমি তো এই জায়গার কিচ্ছুই চিনি না, তাই আমি একটা রিক্সাওয়ালা মামাকে বললাম, বাবা এই জায়গাটা কোথায়? একটা ঠিকানা দেখিয়ে বললাম। মামা আপনি ওঠেন, আমি সেখানে পৌঁছে দিয়ে আসি, আপনি 50 টাকা দিয়েন। আমি তো কিছুই চিনি না, তাই রাজি হয়ে গেলাম। একটা মোড় পেরিয়ে রিক্সাটা থামিয়ে বলল, মামা আপনার ঠিকানায় চলে এসেছি, ওই যে দেখেন সেই বাসা। একটা বিশাল বাড়ি দেখিয়ে বলল। আমি এগুলো ভাবছি না, আমি ভাবছি এতটুকু পথ 50 টাকা। মামা এতটুকু পথ 50 টাকা কি করে নিলেন? আপনি তো আর চেনেন না যে জায়গাটা কোথায়, তার টাকা দিন। আমি টাকাটা দিয়ে বাড়ির সামনে আসলাম। দেখছেন ভাই, ঢাকা শহর এমনই, টাকায় সব চলে।
আমি কথাগুলো ভাবতে ভাবতে সোজা বাড়ির ভিতরে ঢুকতে যাব যখন, তখনই একটা লাঠি আমার পথ আটকালো। এই মিয়া, এইভাবে হন হন করে কোথায় যান? দেখুন, আমি এই বাড়িতে যাব, আর যেতে দিন। না, আপনি যেতে পারবেন না। চলে যান এখান থেকে, না হলে গাড় ধাক্কা দিয়ে বের করব। আমাদের কথা শুনে একটা ভদ্রলোক আসলো আর বলল, এই লতিফ, ছেলেটা কে? আর তুই তার সাথে এমন করতেছিস কেন? স্যার, এই ছেলেটা আমাকে না বলেই বাড়ির ভিতরে ঢুকে গেছে। আমাকে দেখিয়ে বলল, এই ছেলে, তুমি কে আর এখানে কেন? স্যার, আমি গ্রাম থেকে এসেছি, আমার নাম রাসেল, আর এখানকার শফিউল ইসলাম এবং তার বউ এবং তার মেয়ে ঐশী আমার আপু হয়, এবং আমি তাকে চিনি। তার মানে তুমি সেই ছেলে যাকে আমার বউ বড় ভাই বানিয়েছে, আর তুমি আমার শ্বশুরের জীবন বাঁচিয়েছো। আসো আসো, ভেতরে আসো। তারপর সেখান থেকে চলে আসলাম। বুঝলাম দুলাভাই আপুর মতো অনেক ভালো। তারপর ভিতরে যেতেই দুলাভাই জোরে করে বলল, ঐশী, দেখে যাও কে এসেছে, আর বাবা মা এখানে আসেন। ডাক শুনে সবাই চলে আসে। আপু এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। ভাই, তুই সত্যি আমার মায়ের পেটের ভাই না হলেও তার থেকে কোনো অংশে কম না। আমার অসুস্থতার কথা শুনেই চলে এসেছিস। আপু এভাবে বলে আমাকে ছোট করো না। বোনের বিপদে ভাই এগিয়ে আসবে না তো কে আসবে? বাবা মার পায়ে ধরে সালাম করলাম। তারপর আপু আমাকে একটা রুম দেখিয়ে বলল, রাসেল, এটা তোর রুম। পছন্দ হয়েছে তো নাকি? আপু কি যে বল না, আজকে জীবনের প্রথম এমন থাকে, আর অনেক পছন্দ হয়েছে। শুনে খুশি হলাম। তখন পিছন থেকে একটা বাচ্চা কণ্ঠে বলে উঠলো, আম্মু, এই আঙ্কেলটাকে আগে তো কখনো দেখিনি আমাদের বাসায়। আমাকে দেখিয়ে বলল, তার মানে এটাই আপুর বাচ্চা আবির। বাবা, এটা হচ্ছে তোমার সেই রাসেল মামা, তুমি যাকে দেখতে চাইতে। আমাকে দেখিয়ে বলল। আমি বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে বললাম, মামা তুমি কেমন আছো? মামা, আমি অনেক ভালো আছি, আর এখন আরো বেশি ভালো হয়েছি। মামা, আমাকে বিকালে ঘুরতে নিয়ে যাইতে হবে কিন্তু। আবির, এগুলা কি হচ্ছে? তোমার মামা এখানের কিছুই চেনে না, তুমি জানো না? ধমক দিয়ে বলল, আপু তুমি আমার মামাকে বকলে কেন? আমি আমার মামাকে নিয়ে ঘুরতে যাব। তোদের যা ইচ্ছা করিস, আমি গেলাম। বলে চলে গেল। এভাবে সবাই কথা বলতে বলতে বিকাল হয়ে গেল। তারপর আমি আবিরকে নিয়ে একটা রিক্সা নিয়ে পার্কে চলে আসলাম। মামা, আমি আইসক্রিম খাবো, আমাকে আইসক্রিম এনে দাও। আচ্ছা মামা, চলো তোমাকে আমি আইসক্রিম কিনে দিই। আমার প্রাণের ভাগিনা আইসক্রিম খাওয়ার বায়না ধরেছে, তাই আমি তাকে নিয়ে আইসক্রিম কিনে দিই। হ্যাঁ মামা, 2টা চকলেট ফ্লেভারের আইসক্রিম দিন তো। আচ্ছা মামা, দাঁড়ান, এখনই দিতাছি। বলেই আবিরের হাতে 2টা আইসক্রিম সুন্দর করে দিয়ে দিল। আমিও টাকাটা দিয়ে দিলাম। তারপর আমি সামনে তাকাচ্ছি। সামনে তাকিয়ে এমন জিনিস দেখতে পাবো আমি কখনো ভাবতে পারিনি। কি দেখে আমি এরকম চমকে উঠলাম আপনাদের নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে, তাই না? তাহলে চলুন। আমি দেখছি রাইসার মতো একটা মেয়ে একটা ছেলের সাথে পার্কে বসে বাদাম খাচ্ছে। আমি এই দৃশ্যটা এখানে এসেছিলাম রাইসা না, রাইসার মতন দেখতে না, এটা রাইসাই। আমার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। চোখের পানিটা মুছে সামনে যেতে চাচ্ছি, কিন্তু একই তারা তো আর সামনে নেই। গেলটা কোথায়? মামা, তুমি এমন করে কি খুঁজতেছো? অনেক সময় ধরে দেখলাম তুমি এমন করতেছো। তারপর চলো আমরা বাসায় চলে যাই। তারপর আমি আর আমার মিষ্টি ভাগিনা বাসায় চলে আসলাম। বাসায় আসার পর, কি আবির, মামার সাথে কিরকম ঘুরলা শুনি? আম্মু, অনেক ঘুরেছি আর আইসক্রিমও খাইছি। আমার মামা অনেক ভালো, আমার মামা অনেক ভালো, তোমার মতো না যে আমি চাইলেই কিনে দিবে না। কি, মামাকে পেয়ে এখন মায়ের নামে বদনাম করা হচ্ছে? বলে সবাই হেসে ফেললাম। আসলে সবাই অনেক মজাদার মানুষ। তারপর রুমে আসলাম। রাইসা তো তাকে ফোন করতে নিষেধ করেছে, তাহলে কি করি না, ফোন করলামই। একবার রিং হতেই ফোনটা রিসিভ করলো। মনে হয় আমার ফোন পাবার অপেক্ষায় ফোন হাতে নিয়ে বসেছিল। হ্যালো, আসসালামু আলাইকুম ডাক্তার ম্যাডাম, কেমন আছেন? আর যদি 5টা মিনিট কথা বলার অনুমতি দেন। অপর পাশ থেকে রাইসা মনে মনে ভাবছে, রাসেল, তুমি কেন আমার সাথে এমন করে কথা বলতেছো সেটা আমি ভালো করেই জানি, কিন্তু আমার কিছু করার নেই। আমি প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত তোমাকে আপন করে নিব না। মনে মনে বলল আর হাত দিয়ে চোখের জল মুছলো। ওয়ালাইকুম সালাম, আমি অনেক ভালো আছি। আজকে আবার কি কারণে ফোন দিয়েছো? তোমাকে বলেছি না ফোন দিবা না আমাকে? রাইসার কথা শুনে একটু না অনেকটাই কষ্ট পেলাম, কারণ রাইসা অনেক কথা বলেছে আমাকে, কিন্তু এরকম করে না। ডাক্তার ম্যাডাম, আমি জানি আপনি ডক্টর, আপনার সঙ্গে আমার কথা বলার যোগ্যতা নেই,
তবুও যে মনটা মানে না, জানেন মনটা খুব খারাপ। আমার খেয়ে আমার পরে মনটা শুধুই আপনার কাছেই থাকে, আমার কথা একটুও শোনে না। রাইসা মনে মনে বলে, শুনবে কেন? তোমার মনটা যে শুধুই আমার, তাই তো আমার জন্য ছটফট করে। আমি যখন থাকবো না তখন আপনার তো খুব ভালোই লাগবে, তাই না? আমার মতো তো আর আপনাকে কেউ বিরক্ত করবে না। ওই পাশ থেকে রাইসা বলে চোখটা মুছলাম। ওই পাশ থেকে রাইসা একটু চিন্তিত স্বরে বলল, এই তুই থাকবি না মানে? কোথায় যাবি? আচ্ছা ম্যাম, আপনার মূল্যবান সময় নষ্ট করে এই হতভাগার সঙ্গে কথা বলার জন্য ধন্যবাদ। দোয়া করি আপনার ইচ্ছেগুলো যেন পূরণ হয়। বলেই ফোনটা কেটে দিলাম। কি আর করব, হয়তো সে আমার সঙ্গে কথা বলতে চায় না। একটু আগের কথাগুলো রাইসার আর এখন মনে পড়ে না। এদিকে রাইসা মনে মনে বলছে, আমি জানি আমার প্রতিটি কথা তোমার হৃদয়কে চূর্ণ বিচূর্ণ করে দেয়। জানি অনেক কষ্ট হয় তোমার, আর কিছুদিন কষ্ট করো। শুধু এইটা জেনে রাখো, এই রাইসা তোমার ছাড়া আর কারোরই না। কান্না করে করে বলল। তখন পাশ থেকে, আচ্ছা রাইসা, তুই যদি রাসেল ভাইয়ের জন্য এতটাই কষ্ট পাস, তাহলে তাকে বলিস না কেন যে তুইও তাকে ঠিকই আগের থেকেও বেশি ভালোবাসোস। তুই যে শুধুই তার। শোনো, আমি ওকে ভালো করে চিনি। আমি বললেই ও আমার কাছে ছুটে চলে আসবে। আমি তখন আমার স্বপ্ন পূরণ করতে পারবো না। বৃষ্টিকে জড়িয়ে ধরে বলল, তুই এখন একজন দেশের নামকরা ডাক্তার, তাহলে আর কি করতে চাস? হ্যাঁ, আমি মানছি আমি নামকরা ডাক্তার, কিন্তু আমাকে এই অবস্থানে পৌঁছানোর জন্য আমি চেষ্টা করেছি মন প্রাণ দিয়ে, কিন্তু সব কষ্ট রাসেল করেছে। যেটা আমার নিজের চোখে দেখা, কতটা কষ্ট করেছে আমাকে এই অবস্থানে আনতে। তাই আমি এমন কিছু করে ওকে আপন করে নিতে চাই যাতে পরে ও আমার কাছে অনেক সুখে থাকে। জানিস বৃষ্টি, ও ঢাকাতে এসেছে, আমাকে একবারের জন্য সেটাও বলেনি, কারণ আমি মানা করেছিলাম আমার সাথে কথা বলতে। আর সে চায় না ঢাকায় এসেছে সেটা জেনে আমি কষ্ট পাই। আমি হয়তো আগের জন্মে ভালো কোনো কাজ করেছিলাম, যার জন্য রাসেলের মতো একজন জীবনসঙ্গী আমি পেয়েছি। বলে চোখের জল মুছে ফেলল। দেখ রাইসা, এমন না করে তার থেকে তুই ওকে মেনে নে, না হয় আবার তোকে চোখের জলে বুক বাসাতে হয়। না, এসব কিছুই হবে না। আমি রাসেলের নামে একটা কোম্পানি কিনবো, যেটা আজ থেকে 3 মাস পরে আমাদের বিবাহের 6 বছর অতিবাহিত হবে। সেই দিন ওকে বুঝিয়ে দিয়ে আমি ওকে নিজের করে নেব, তাতে যতটা কষ্ট পাই না কেন। ও বৃষ্টি, ভালো কথা, আমাদের বাড়িতে একটা কাজের লোক দরকার, তুই ব্যবস্থা করিস। আচ্ছা ঠিক আছে। এই ছিল তাদের কথা। এখন চলুন বেচারা রাসেলের কথা কি দেখে আসি। আমি রাতে ডিনার করে রুমে শুয়ে শুয়ে আগের কথাগুলো ভাবছিলাম, কতটা ভালো আগের দিনগুলো। তখনই ফোনটা বেজে উঠলো পাশে থাকা। তাকে দেখি বৃষ্টি আপুর ফোন, তাই রিসিভ করলাম। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি অনেক ভালো আছি। তুমি কেমন আছো? আমি কেমন থাকতে পারি সেসব তো আপনার অজানা নয়, তাই আবার নতুন করে কেন জিজ্ঞাসা করছেন? সেটা আমি জানি, তবে নতুন একটা খবর আছে আপনার জন্য। আমিও তো চাই না আপনার আর রাইসার মধ্যে দূরত্ব বেড়ে যায়। আপনি এটা জানেন আমি জানি, এখন আপনি কি বলতে চান শুনি? তার জন্যই তো ফোন দিলাম। রাইসা তার বাড়িতে একটা কাজের লোক খুঁজে দিতে বলেছে। আমি চাই তুমি কাজের লোক হয়ে আসো, কিন্তু রাইসা যেন চিনতে না পারে, ছদ্মবেশে থাকবে। তাও তুমি কাছে থেকে হলেও দেখতে পারবে। আপনার বুদ্ধি আছে জানি। তারপর সব কথা বুঝিয়ে বলার পরে আমি বাড়িতে ফোন দিয়ে বললাম আমার বাড়িতে যাইতে দেরি হবে, এখানে কিছু কাজ আছে। তারপর আমি বাড়িতে সবাইকে বুঝিয়ে বললাম, তারপর এসে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে সকালের খাবার খেয়ে বৃষ্টি আপুর দেওয়ার ঠিকানায় চলে গেলাম। এই, আপনি কি আমার বাড়িতে কেন এসেছেন? আমাকে চিনতে পারে নাই? তাহলে আপু, আমি আপনাদের পাশের নতুন কাজের লোক। এবার বুঝতে পারলো। আরে তোমাকে তো কেউ চিনতেই পারবে না, ভালোই বৃদ্ধ সেজেছো। তখনই উপর থেকে, এই বৃষ্টি, এই চাচাকে আর এইখানেই বা কেন এসেছে? উপর থেকে নামতে নামতে বলল, আমি তো রাইসার দিকে তাকিয়ে আছি, কতদিন দেখি না, অনেক সুন্দর লাগছে, মন চাই এখনই জড়িয়ে ধরি। আমার এমন অবস্থা দেখে জোরে জোরে বলল, আরে এই চাচা তো আমাদের নতুন কাজের লোক। ও তাই বল, ভালো হয়েছে তুই বৃদ্ধ কাজের মানুষ এনেছিস। তাই চাচার নাম কি? এর নাম রাসেল। দেখ কি বলে ফেললাম। ম্যাডাম, আমার নাম রহিম। এই আপু ভুলে রাসেল বলে ফেলেছে, আসলে এটা সঠিক জানেন না। বৃষ্টি আপু মনে মনে বলছে। যাক বাবা, বেঁচে গেল। তাহলে ঠিক আছে, শোন, চাচা ঠিক মতো কাজ করবেন। আর বৃষ্টি, তুই এই চাচাকে সবকিছু বুঝিয়ে দে, আমি হসপিটালে গেলাম। ভাই, তুমি আমাকে বাঁচালে। কি নাম বলছিলাম? আমার তো খবর ছিল। রাসেল। রাসেল।
তারপর সবাই চলে গেল। এইভাবে চলে গেল একটা মাস। এখন বুঝেছি রাইসার মনটা সবার জন্য হলেও আমার জন্য শুধু কষ্টের। একদিন বাগানে ফুল গাছে পানি দিচ্ছি আর গান গাইতেছি। আমার ঘরের আঙ্গিনাতে চাঁদের বাতি জ্বলে। আমার সখী আমায় ভুলে থাকে কেমন করে রে, আমায় ভুলে। হঠাৎ বারান্দার দিকে তাকিয়ে দেখি রাইসা আমার গান মুগ্ধতার সাথে শুনতেছে। আমি ওকে দেখে গান বলা বাদ দিয়ে কাজে মন দিলাম। এদিকে রাইসা ভাবতেছে, বৃদ্ধ মানুষের গলা এত সুন্দর কি করে? আর এই গান তো আমি রাসেলের কণ্ঠে অনেক শুনেছি, ঠিক যেন এইরকম কণ্ঠ। না, ও হতে যাবে কি করে? বলে মাথায় একটা টোকা মারে। এদিকে আমি আমার মতো কাজ করতেছি, তখন রাইসা আমাকে ডাকে। আমি রাইসার রুমের দিকে গেলাম। ম্যাডাম, আমাকে কিছু বলেছেন? যদি বলতেন, আমার আরো কাজ আছে তো, সেগুলোরই করতে হবে। ম্যাডামের কাছে নত হয়ে বললাম। আরে চাচা, অনেক কাজ করেছেন, হ্যাঁ তো কাজ করতে হবে না, এমনিতেই অনেক বয়স হয়েছে আপনার। শোনেন, কালকে আমার একটা বন্ধু আসবে, ভালো মন্দ রান্না করবেন, আমি যেন তার সামনে ছোট না হই। আচ্ছা ম্যাম, আপনার সম্মান যাতে নষ্ট না হয় এমন কাজ আমি করবো না। তারপর সেখান থেকে চলে আসলাম। রাতে শুয়ে আছি, বাড়িতে অনেকের সাথে কথা বললাম, তারপর আপুর সাথে কথা বলে ঘুমিয়ে পড়লাম। এদিকে রাইসা ভাবতেছে, কি ব্যাপার, রাসেল আমাকে একটা মাস হলো ফোন দেয় না কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। যে মানুষটাকে 1000 বার মানা করা সত্ত্বেও বারবার ফোন করে খবর নিত, এখন আবার কি হলো? কিছু হয়নি তো? বলে রিয়ার কাছে ফোন দিল। হ্যালো, আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? আমি ভালো আছি। আব্বু আম্মু আর তুমি কেমন আছো? আমরা সবাই অনেক ভালো আছি, শুধু ভাইয়ার কথা জানি না। মনটা ছোট করে বলল, কেন, তোমার ভাইয়ের কি হয়েছে? ভাইয়া তো ঢাকায় গেছে ঐশাপুদের বাসায়, 1 মাসের বেশি সময় হয়ে গেছে, আর বলেছে কাজ করবে। তারপর আর অনেক কথা বলে রাইসা ফোনটা কেটে দেয়। তারপর ভাবতে থাকে, তাহলে পাগলটা আছে কোথায়? না, আজ একটু আপুদের বাসায় যাব। আব্বু আম্মু আপুটা অনেক ভালো। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে উঠে আমি বাড়ির সব কাজ শেষ করলাম। এর মধ্যে ম্যাডামের বন্ধুটা চলে এসেছে। শালারে দেখে তো আমার মেজাজটা গরম হয়ে গেল। এই সেই দিনের লোকটা, শালারে যে কি করবো। হাই আশিক, কেমন আছিস? আর আসতে কোনো সমস্যা হয়নি তো? আরে না, আমি অনেক ভালো আছি। তুমি থাকতে আমার কি কিছু হতে পারে নাকি? কথাটা শুনে আমার খুব খারাপ লাগলো। আমাকে হয়তো দিনে দিনে ভুলে যাবে, আর আমি তাকে আপন করব বলে কষ্ট পাচ্ছি। এই রহিম চাচা, খাবার পরিবেশন করো তাড়াতাড়ি, আর এখানে 3টা কফি বানিয়ে নিয়ে আসো। আচ্ছা ম্যাডাম, আমি এই গেলাম আর এলাম। তারপর কফি এনে একে একে সবাইকে কফি দিচ্ছি। যখন আশিককে কফি দিতে যাব, তখন আমার হাত ফসকে কফিটা আশিকের গায়ে পড়ে যায়। তখন রাইসা উঠে এসে এমন একটা কাজ করলো, আমার চোখ বিশ্বাসই করতে পারছে না। আর বৃষ্টির চোখ তো উপরে উঠে যাওয়ার মতো অবস্থা। তাহলে চলুন শুনে আসি কি ঘটনা ঘটেছে, যার জন্য সবাই অবাক। রাইসা উঠে এসে ঠাস ঠাস করে থাপ্পড় দেয়। দেখে কাজ করতে পারেন না? দেখলেন তো, ওর কাপড়টা নষ্ট করে ফেললেন। এখন যান এখান থেকে। আমি চোখের নোনা জল মুছে সেখান থেকে উঠে চলে আসলাম। অনেক কষ্ট হচ্ছে, ভুল তো মানুষই করে। ওইদিকে, রাইসা, তুই এটা ঠিক করলি না। চাচার গায়ে হাত তুলতে তোর বিবেকে বাঁধলো না? কি করে পারলি তুই এটা করতে? আমার কিছু খেয়াল ছিল না রে। আসলে আশিক কতটা ছোট হয়ে গেল, সেটাই বেশি ভাবছি আমি। আসলে পর মানুষের জন্য কোনো দরদ ঠিকই ছিল না, কিন্তু নিজের আপন মানুষটার জন্য তো একটুও না। বুঝতে পারবি বলেই বৃষ্টি সেখান থেকে উঠে আমার কাছে চলে আসে। রাইসা, আসলে এই কাজটা করা তোমার ঠিক হয়নি। সে তো তার ইচ্ছাকৃতভাবে তোমার উপর ফেলেনি, হঠাৎ পড়ে গেছে। আজকে তো আর কিছু হলো না, তাই আমি আজকে আসি বলেই আর কিছু না শুনে চলে আসে। আসলে আমি এটা কি করে করতে পারলাম? এইভাবে একটা বৃদ্ধ মানুষের গায়ে আঘাত করলাম। না, তার কাছে আমার ক্ষমা চাইতেই হবে। তাই আমার রুমের দিকে আসতে থাকে। আমি দুঃখিত, তোমাকে এখানে আসতে বললে আজকে আমার মায়েরটা খেতে হতো না। আমাকে ক্ষমা করে দিও আর চলে যাও এখান থেকে। এখানে থাকলে শুধু তোমার কষ্টই হবে। পিছন থেকে, কার কষ্ট হবে শুনি একটু? এটা শুনে আমি আর বৃষ্টি দুইজনেই ভয় পেয়ে যাই, যদি সবটা জেনে যায়। না রে, রহিম চাচাকে আর এক কাজিনের কথা বলছিলাম। আসলে আমার কাজিনকে রহিম চাচা চেনে, সেজন্য। এই মেয়েটার মাথায় বুদ্ধি আছে বলতে হবে, ঠিক সময় ঠিক সূত্র দিয়ে অঙ্কের ফল বের করে। ও আচ্ছা, বৃষ্টি তুই সর, আমি রহিম চাচার সাথে কিছু কথা আছে, একটু সাইডে আয়। তখন বৃষ্টি সাইডে চাই। আমি চিন্তায় আছি কি করবে, যে কাছে আসতে হবে তখনই
রহিম চাচা, আমাকে ক্ষমা করে দিন। আসলে তখন আমার মাথা ঠিক ছিল না। আপনার গায়ে হাত উঠানো আমার ঠিক হয় নাই। আমি সত্যি অনুতপ্ত এই বিষয়টার জন্য। ম্যাডাম, এমনটা বলবেন না। আমারই ভুল ছিল, আমার উচিত ছিল সাবধানে কাজ করা। আপনি তো আমার ভুল ধরিয়ে দিয়েছেন, এতে আপনার কোনো ভুল নেই। আসলে আশিক বৃষ্টিকে পছন্দ করে, তাই এখানে এসেছিল বিয়ের কথা বলতে। আর আপনার ওই কাজ দেখে আমার রাগ উঠে যায়। এইটা শুনে আমি খুব খুশি হলাম, কারণ আমি যা ভেবেছিলাম ঠিক তা না। আচ্ছা ঠিক আছে, আর বৃষ্টি মামনির সাথে তা খুব ভানাবে। কিন্তু আপনার এই ভুলের জন্য আশিক আমাকে কথা শুনিয়ে চলে গেছে। আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমার জন্য আপনাদের অনেক বড় ক্ষতি হয়ে গেল। দয়া করে আমাকে ক্ষমা করে দিবেন। এভাবে আরো অনেক কথা হলো। একদিন সকালে বাসায় চিল্লির শব্দ শুনে আমি ভিতরে আসি। ভিতরে এসে দেখি কাজের মেয়েটা মেঝেতে পড়ে আছে। এই জরিনা, তোর কি হলো? এমন করে পড়ে গেলি কেন? কিন্তু জরিনার কোনো কথা নেই। নিস্তব্ধ দেহ নিয়ে মাটির সাথে পিষে আছে, ঝাঁকুনি দিচ্ছে শুধু। বাসার সবাই চিন্তিত হয়ে পড়লো। আমার আর বুঝতে বাকি রইল না জরিনার কি হয়েছে। তাই রাইসা ম্যাডাম, আপনি আপনার পায়ের জুতা খুলে জরিনার নাকে ধরেন। আমার কথা শুনে তো তারা রাগে ফায়ার। তাদের মনে হচ্ছে আমি এমন টাইমেও মজা করছি। চাচা, মজা করারও কিন্তু একটা সময় থাকে। দেখতেছেন মেয়েটা অসুস্থ, আর আপনি মজা করতে ব্যস্ত। হ্যাঁ, আপনি মজা করছেন কেন? আরে আপনারা আমাকে ভুল বুঝতেছেন। আমি আপনাদের সাথে মজা কেন করবো? আপনি জুতা শুকিয়ে দেখুন না কি হয়। আচ্ছা রাইসা, চাচা যখন বলতেছে একটু জুতা শুকিয়ে দে, তো কি হয়? আচ্ছা ঠিক আছে, তবে যদি খারাপ কিছু হয় তাহলে চাচার কিন্তু খবর আছে। তারপর জরিনার নাকে জুতা শোকাতে জরিনার আস্তে আস্তে ঝাঁকুনি ঠিক হয়ে যায়। তারপর কিছুক্ষণ পর স্বাভাবিক হয়ে যায়। হ্যাঁ রে, আমি একজন ডাক্তার হয়ে যেটা পারলাম না, আর চাচা সেটা করে দিল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ চাচা। তবে এইটা জানলেন কেমনে যে জুতা শুকালে এই রোগ ঠিক হয়? আসলে ধন্যবাদ ঠিক করবেন না, আমরা তো গ্রামের মানুষ। এই রোগটা হচ্ছে বিবি রোগ। এই রোগটা যখন হয় শুধু শরীরে ঝাঁকুনি দেয়, আর মানুষ পানির দিকে যেতে চায়। চামড়ার জুতা শুকালে ঠিক হয়ে যায়। যাক, আপনি জানতেন বলেই আজ জরিনার কোনো সমস্যা হলো না। এভাবে আরো কথা বলে যে যার কাজে চলে যায়। আমি আর বাগানে না গিয়ে রান্নাঘরে যেতে গেলে রাইসা আমাকে থামিয়ে বলে, আচ্ছা চাচা, আপনার কি ভালো কোনো পোশাক নেই? সেই প্রথম থেকেই দেখছি আপনি এই পুরনো পোশাক পরেন। আসলে ম্যাম, আমি তো আধুনিক না যে আমার কাছে নতুন পোশাক থাকবে। আমার কাছে এগুলোই ভালো মনে হয়। এইটা ঠিক বলেছেন, কিন্তু আপনার কথা বলার ধরনটা পুরাই আমার পাগলটার মতো। ম্যাডাম, মানে আপনার পাগলটা বুঝলাম না। না এমনি, আপনি বুঝবেন না। চলেন আপনাকে নিয়ে শপিং মলে যাই, কিছু পোশাক কিনে দেব। তারপর রাইসা আমাকে আর বৃষ্টিকে শপিং মলে নিয়ে আসলো। এই মলটা অনেক বড়, এখানে সব নামি দামি মানুষরা শপিং করতে আসে। রাইসা আমার জন্য অনেকগুলো বৃদ্ধদের পোশাক কিনলো, বৃষ্টির জন্য এবং বাড়ির কাজের মানুষের জন্য অনেকগুলো কাপড় কিনলো। কিন্তু আমি অবাক হয়ে গেলাম, রাইসা কার জন্য আরো 6টা এক্সট্রা প্যাকেট কিনলো কাপড়ের। আমি এসব ভাবছি, তখনই দেখছি আপু আর দুলা ভাই মলের ভেতরে ঢুকছে। এই যা, এখন কি হবে? আমাকে তারা চিনবে না এই অবস্থায়। কিন্তু রাইসাকে দেখে তারা সামনে গেল। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি অনেক ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আপনারা হঠাৎ এখানে? আর বলিও না, এটা তোমার দুলা ভাই। তারপর রাইসা আমাকে পরিচয় করিয়ে দিল। তা ডাক্তার ম্যাডাম, আপনি একা এখানে? আমার বাদর শালা বাবুটা কোথায়? দুলা ভাই আমাকে বাদর বলা? দাঁড়াও, তোমাকে দেখাবো মজা। এই বিপদ থেকে আগে বের হই। দুলা ভাই আপনার বাদর শালা তো গ্রামে থাকে, আর আমি এখানে একা থাকি। তারপরে এইভাবে অনেক কথা বলার পরে সবাই রেস্টুরেন্টে গেল। আজকে আমি খাওয়াবো তোমাদের সবাইকে, যার যেটা ভালো লাগে সেটা নিয়ে নাও। আপু, আমি থাকতে এটা কিন্তু ভালো হলো না। আর তুমি অন্যদিন পেট ভরে খাওয়াবা, তাহলে পরিশোধ হবে। বলে একটা হাসি দিল। এভাবে খাবারের পর্বটা শেষ করে যে যার বাসায় চলে আসলো। ইস, হাপু আমাকে চিনতে পারে নাই, ভাবতেই কেমন যেন হাসি পাচ্ছে। এখন একটু হাসি, আপনারা কি বলেন? একদিন রুমে শুয়ে আছি, তখন বৃষ্টি এসে বলে, তুমি এখান থেকে চলে যাও। তুমি যেই উদ্দেশ্যে নিয়ে এসেছো সেটা হয়তো পূরণ হবে না। আমি যাব মানে? আমি এখানে রাইসাকে আপন করে নিতে এসেছি। আমি এখানে এসেছি, আমি রাইসাকে ছাড়া যাব না। রাসেল, তুমি বুঝতেছো না এই ছদ্মবেশী আর কয়দিন থাকবে? একদিন তো ধরা খেয়ে যাবে, সেদিন কিন্তু খবর হবে।
কিন্তু এই কথাগুলো রাইসা শুনে ফেলে আড়াল থেকে। ও, এই জন্যই আমার পাগলটা আমার কাছে ফোন দেয় না। আমার কাছে থাকতেও চিনতে পারি নাই রহিম চাচা। ভাবতেই হাসি পায়, ছদ্মবেশে ভালোই লাগছে। বলেই সে চলে যায়। আমার একটা কথাই, আমি রাইসাকে ছাড়া এখান থেকে যাব না, আমি যেই বিপদে পড়ি না কেন। এভাবে চলে গেল আরো 2টা সপ্তাহ। আগামী সপ্তাহে নাকি রাইসাদের বাড়িতে অনুষ্ঠান হবে। আপনাদের দাওয়াত দেওয়া আমার কর্তব্য, আপনারা আসবেন, কিন্তু খাবার পাবেন কিনা সেইটা আপনাদের ভাগ্য। রহিম চাচা, আগামীকাল শুক্রবার আমার জীবনের চরম এক সুখের দিন। আমি আমার সবচেয়ে দামি জিনিসটাকে কাছে পাবো, তাই একটা অনুষ্ঠানের আয়োজন করেছি। সব কাজ কিন্তু আপনাকেই করে দেখাতে হবে। আচ্ছা ম্যাডাম, আমি সবকিছু ঠিকঠাক মতো করব, আপনি কোনো চিন্তা করবেন না। একটু কষ্ট দেই, কি বলেন আপনারা? এই যে শোনেন, ওই দিন কিন্তু আমার হবু শ্বশুর বাড়ি থেকে অনেক মানুষ আসবে, তাদের আবার অসম্মান করিয়েন না। রাইসার কথাটা শুনে আমার চোখ দিয়ে পানি হাজির। যে কোনো সময়ে পানি চোখ দিয়ে নিচে গড়িয়ে পড়বে। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে, মনটা ছোট করে বললাম। তারপর সেখান থেকে চলে আসলাম। আমি রাতে বিছানায় শুয়ে শুয়ে ভাবছি কি যে হবে জানি না। রাইসা যে বললো তার হবু শ্বশুরের বাড়ি থেকে মানুষ আসবে, তাহলে কি রাইসা আমাকে ভুলে যাবে? আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। ও কেন বোঝে না? আমি তো ওর কোনো চাওয়া পাওয়াতে কোনো বাধা দিইনি। আমার কি দোষ ছিল? এইসব কথা ভাবছি আর চোখের নোনা জল মুছছি। তখনই বাইরে থেকে কেউ একজন আমার রুমে ঢুকলো। আমি তাকিয়ে দেখে তো অবাক, রাইসা আমার রুমে এসেছে। রাইসা তো আগে কোনো দিনও আমার রুমে আসেনি, তাহলে আজকে কি মনে করে? কি ব্যাপার চাচা, আমাকে দেখে অবাক হলেন যে? আমি আসতে পারি না নাকি? মুখটা একটু ছোট করে বলল, না ম্যাডাম, আসলে সেটা না। আপনি তো আগে এই রুমে কখনো আসেননি, তাই আর কি। আর আপনার বাসা, আপনি যেখানে ইচ্ছা সেখানে যেতে পারেন। ও তাই? তা চাচা, আপনার পরিবারে কে কে আছে আর আপনার সন্তান কয়জন? না ম্যাডাম, আমার কোনো সন্তান নেই। আমার বাসায় বাবা মা আর একটা ছোট বোন আছে। কি কোমর দুঃখের কথা, আমার তো কোনো সন্তান নেই, এখন কি করি? তারপর রাইসা মনে মনে ভাবছে। দেখেছেন, তাও সত্যটা বললো না। আরে চাচা, আপনি যেভাবে বুড়ো সেজেছেন তাতে কেউ বুঝবেই না। আর সন্তান? আচ্ছা চাচা, আপনাকে দেখে মনে হচ্ছে বয়স ভালোই হয়েছে, তাহলে সন্তান নেই কেন? এই মেয়েটা কি করবে বুঝতেছি না। এখন আমি কি করবো? আসলে আমার কাবিনটা শুধু হয়েছিল, কিন্তু কালেমা হয় নাই। আর আমার বউ তার বাবার বাড়িতে থাকে। তাই নাকি? খুব কষ্টের কথা এটা। তা আপনি চাচিকে আনতে যান নাই কেন? সে যে আমার জীবনে আসতে চায় না, তো নিয়ে আসবো কেমনে? সে যে এখন অন্যজনের স্বপ্ন দেখে। চোখের পানি মুছতে মুছতে বললাম, ইসরে, আমার পাগলটা না জেনেই শুধু কষ্ট পাচ্ছে। জানোয়ার আর একটু কষ্ট পেতে হবে না, মনে মনে বলল রাইসা। আচ্ছা চাচা, আমি এখন আসি, আর দোয়া করি চাচি যেন আপনার জীবনে ফিরে আসে। বলে চলে গেল। ইসরে, একটু জন্য বেঁচে গেলাম, আর একটু হলে ধরা খেয়ে যেতাম। বলতে বলতে কখন যে ঘুমিয়ে গিয়েছি জানি না। পরের দিন সকালে ঘুম থেকে উঠে বাগানে পানি দিচ্ছি, তখন বৃষ্টি আসে। রাসেল, তুমি কি অনুষ্ঠানের কথা জানো নাকি? হ্যাঁ, রাইসা বলেছে আমি জানি। আর ওর হবু শ্বশুরের বাসা থেকে নাকি লোকজন আসবে। আমি কি সত্যি রাইসাকে আমার জীবন থেকে হারিয়ে ফেলবো? এখনো কিন্তু অনেক সময় আছে, চলে যাও কষ্ট পেতে না চাইলে। কারণ ওই দিন যে কষ্ট ছাড়া কিছুই পাবে না, আর তোমার কষ্টগুলা আমারও কেমন সহ্য হয় না। না, আমি মাঝপথে হার মেনে যাবো না। ওর কষ্ট সহ্য করতে যদি আমার মরণ হয়, তাহলেও আমি মরণকে বরণ করে নেব। সত্যি তুই একটা মানুষই, যে কিনা একটা মেয়েকে এত ভালোবাসে, যে তোকে ভালোই বাসে না, শুধু কষ্টই দিয়ে গেল। দোয়া করি আল্লাহ যেন তোর মনের আশা পূরণ করে। তারপর ভিতরে চলে গেল। ম্যাডাম, আমাকে আজ একটু ছুটি দিবেন? একটা জায়গায় যেতাম, একটু কাজ ছিল। আপনার তো এখানে কেউ নাই, তাহলে আপনি কোথায় যাবেন শুনি? এই রে, এই মাইয়াটা এই কথাই কেন বলে? এই জায়গাতে তো আমাকে ঠেকিয়ে ফেলে। মনে মনে বলে, আসলে ম্যাডাম, এখানে আমার একটা আত্মীয় আছে, ওখানে একটু দেখা করতে যেতাম আর কি, যদি একটু ছুটি দিতেন। আচ্ছা ঠিক আছে, তবে হ্যাঁ, সন্ধ্যা হওয়ার আগেই ফিরে আসবেন, সেটাই যেন মনে থাকে, বলে দিলাম। আচ্ছা ম্যাডাম, আপনার কথা আমার মনে থাকবে, এটা কি বলতে পারি নাকি? তারপর সেখান থেকে চলে আসলাম। এসে রাস্তায় বৃদ্ধ থেকে আবার আগের মতো চলে আসলাম।
ভাবতেই কেমন লাগে। রাইসা আমাকে না চিনে চাচা বলে, আর কয়টা সন্তান সেইটা জিজ্ঞাসা করে। আমি এগুলো ভাবতে ভাবতে আপুদের বাসার দিকে হাঁটতে হাঁটতে চলে আসলাম। একটু দূরে আসতে দেখি আপুকে কয়েকটা ছেলে বিরক্ত করছে। আসলে আপু গাড়ি আর বডিগার্ড ছাড়া হয়তো কোথাও গিয়েছিল। আমি সেখান থেকে দ্রুত আপুর কাছে চলে আসলাম। আপু আমাকে দেখে যেন তার প্রাণ ফিরে পেল। আপু এরা কারা, আর তোমাকে বিরক্তই করছে কেন? আসলে আমি এদের একটা কাজ করতে মানা করাই, এরা আমাকে মারতে চায়। কাদো কাদো গলায় বলল, কিরে তোদের এত বড় সাহস, আমার আবুকে মারতে চাস? দেখতে হয়তো তোদের কলিজা কত বড়। হা হা হা, আমাদের কলিজা দেখার আগে তোর কলিজা বের করে ভেজে খেয়ে ফেলু। এই মার শালারে। বাকিদের উদ্দেশ্যে বলল। আমিও সাথে সাথে এক জনকে এক স্টাইলে মেরে পেঁয়াজ মরিচ ছাড়াই আলু ভর্তা বানিয়ে ফেললাম। এই তোর আপুর কাছ থেকে ক্ষমা চায় আর বল যে আম্মা আর জীবনে আপনার কাছে আসবো না। বখাটেগুলো সেইটা করলো আর আমি আপুর কাছে চলে আসলাম। কি দরকার ছিল মারামারি করার? তোর যদি কিছু হয়ে যেত তাহলে কি হতো? রাগে গলায় বলল, আপু আমি যদি ওদের এভাবে না মারতাম তাহলে তোমাকে কি ওরা ছেড়ে দিত বলো? আর আমি বেঁচে থাকতে আমার বোনের কষ্ট হবে, আমি সেটা কখনোই মেনে নিতে পারবো না। সত্যি ভাই, মাঝে মধ্যে মনে হয় তুই মানুষ না ফেরেশতা, আমাদের বিপদের ঠিক সময় এসে উদ্ধার করিস। আপু আমি ফেরেশতা হতে যাব কেন? আমি পাপাচার দুনিয়ার একটা পাপী বান্দাই মাত্র। হয়েছে হয়েছে, এখন বাসায় চল, তোর সাথে কথা বলে আমি পেরে উঠবো না। তারপর আমি আর আপু বাসায় চলে আসলাম। কি বাবা, কেমন আছিস? আর এতদিন পর মায়ের কথা মনে পড়লো, তাই না? আরে আম্মু, তোমাদের কথা আমার মনে পড়ে না, কিন্তু আমার যে আসার কোনো সুযোগ নেই। তোমার বৌমাকে যে আমার আপন করে পেতেই হবে। তখনই পেছন থেকে আব্বু বলে ওঠে, আমি বললাম রাইসার সাথে কথা বলে সব ঠিক করে দেই, কিন্তু তুই তো আমার কথা শুনলি। এটা করলে হয়, কিন্তু তখন প্রমাণ হতো না যে আমি রাইসাকে ঠিক কতটা ভালোবাসি। তোর সাথে কথাই পারবো না, একটা না একটা কথা বলে আমাকে ঠেকিয়ে দিবি। আর শোন, আমার সকল সম্পত্তি তোর আর ঐশীর নামে লিখে দিছি। এটা আমি একা না, তোর মা ঐশী শরীফ মিলেই ঠিক করেছে। বাবার কথা শুনে আমার কিছুটা রাগ হলো, কারণ তাদের কষ্টে গড়া সম্পত্তি আমাকে কেন লিখে দিবে? বাবা এটা তো শুধুই আপুর, আমাকে কেন দিচ্ছ? এই পিচ্চি, তুই এত কথা বলস কেন? আমাদের কি কম আছে যে তোকে দেওয়ার কারণে আমাদের সম্পত্তি কমে যাবে? তারপরে তাদের সাথে কথা বললাম না ওই বিষয়ে, কারণ জানি এরা আর এইটাকে উল্টাবে না। তারপর তাদের সাথে অনেক কথাই বললাম। তারপর বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। রওনা দেওয়ার আগে বাবা আমার হাতে একটা কার্ড ধরিয়ে দিল। বুঝি না এই কার্ড দিয়ে কি হবে। দরজা দিয়ে যখন ভিতরে ঢুকছি তখন বৃষ্টি বলল, কি ব্যাপার চাচা, এখনই চলে আসলেন জি? দেখলাম রাইসার মুখেও একটু হাসি ফুটে উঠলো। জানি না এই খুশির কারণটা কি। আসলে ম্যাডাম আপনাদের না দেখে থাকতে পারতেছিলাম না, খালি ছটফট করতেছিলাম, তাই তাড়াতাড়ি চলে আসলাম আপনাদের দেখতে। এখন অনেক খুশি লাগতেছে, মনে হয় প্রাণ ফিরে পেলাম। আমাদের জন্য নাকি আপনার রাইসা ম্যাডামের জন্য? কোনটা? আমার কানের কাছে এসে বলল, কি যে বলেন না ম্যাডাম, আপনারা সবাই আমার কাছে একই সমান। তার একটু সময় থেকে আসলেই পারতেন, অনেকদিন হলো কোথাও যান না। না ম্যাডাম, সেই সকালে গিয়েছি, আর ভালো লাগলো না। আসলে ম্যাডাম আপনাদের সাথে অনেকদিন ধরে আছি তো, আপনারাই আমার পরিবারের মতো হয়ে গিয়েছেন। রাইসা মনে মনে বলল, পরিবারের মতন কি? আমি তো তোমার পরিবারেরই একজন। এভাবেই চলে গেল আরো কয়েকটা দিন। কালকে এই বাড়িতে অনুষ্ঠান হবে, জানি না কি হবে। আমি ঘুমিয়ে গিয়েছি। পরের দিন সকালে ঘুম ভাঙে রিয়ার ডাকে। আমি তো রিয়াকে দেখে ভূত দেখার মতো অবস্থা। এই রহিম চাচা আপনাকে কাজ করতে ডাকতেছে, কত বেলা হয়ে গেছে দেখছেন? যাক বাবা, আমাকে তো চিনতে পারেনি। তারপর আমি রিয়াকে পাঠিয়ে দিলাম। রিয়ারা রাতে এসেছে, রাইসা নিজে গিয়ে ওদেরকে বাস স্ট্যান্ড থেকে নিয়ে এসেছে। আমি নিজে গেলাম, কিছু বলছে না, কিছু বললেই আমাকে চিনে যাবে। এভাবে দেখতে দেখতে বিকাল হয়ে গেল, মানুষজন চলে এসেছে, সন্ধ্যা হয়ে গেল। আমার কলিজা শুকিয়ে যাচ্ছে। রাইসা তো আজ আমার থেকে দূরে চলে যাবে, অন্য কারো হয়ে যাবে। আমি তাকে ছাড়া কেমনে বাঁচবো? সে যে আমার বেঁচে থাকার উৎস। এইসব কথা ভাবতেছি আর সবাইকে দেখাশোনা করছি। তখন রাইসা ম্যাডাম স্টেজে উঠে মাউথ স্পিকার হাতে নিয়ে আমার নাম বলে এমন একটা কথা বলল, তা শুনে আমার পুরো শরীর থর থর করে কাঁপছে। কথাটা ছিল, আচ্ছা চলুন কথাটা শুনে আসি। আপনাদের তো না বলা পর্যন্ত আমাকে ছাড়বেন না। হ্যালো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আপনারা আমার বাড়িতে আসার জন্য আমার এবং আমার স্বামীর পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা জেনে খুব আনন্দিত হবেন যে আমাদের মাঝে এমন একজন মানুষ উপস্থিত আছে যার কোনো তুলনা হয় না।
সবাই তো এই কথা শুনে কানাকানি শুরু করে দিল, কে সেই মানুষ, কে সেই মানুষ। আপনারা অবশ্যই চিন্তায় আছেন এটা ভেবে যে কে সেই মানুষ। তাহলে শুনুন, সে হলো আমার বাড়ির কাজের লোক রহিম চাচা। সবাই রহিম চাচার কথা শুনে অবাক হয়ে গেল, কারণ এত বড় একটা ডাক্তার মানুষ আর তার বাড়ির কাজের লোকের এত মহান বলতেছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আর আপনাদের এই আনন্দ আরো জাগ্রত করে তুলতেই আপনাদের একটা সুন্দর গান শোনাবেন আমাদের রহিম চাচা। আমার কথাই বলতেছে, আমি গান কেমনে গাইবো? আমি যেখানে সবার সামনে কথাই বলতে পারি না। এই কথাটা শুনে সবার করতালি আমার কানে ভেসে আসলো। রাইসা স্টেজে যাওয়ার জন্য আমাকে অনুরোধ করছে। আমি স্টেজে গেলাম রাইসার সম্মান বাঁচানোর জন্য, কিন্তু আমি ভাবতেছি আমি গান জানি, রাইসা কিভাবে জানলো? নাকি সবার সামনে আমাকে ছোট করার জন্য রাইসা এরকমটা করতেছে? কি ব্যাপার চাচা, তাড়াতাড়ি গান শুরু করেন, সবাই অপেক্ষা করতেছে আপনার গান শোনার জন্য। আমি অনেক ভাবনা চিন্তার পর একটা পুরাতন গান ধরলাম, কারণ কথাই আছে ওল্ড ইজ গোল্ড। আমি নিচের দিকে তাকিয়ে গান শুরু করলাম। জানি না কি হবে। আমার মনের রাজ্যে ছিল এক এমন রাজকুমারী, তাকে ভালোবেসে দিয়েছিলাম যা ছিল আমারই। আমার বুকে মাথা রেখে বলতো মনের কথা, ব্যাক করিয়া নিতাম দুজন দুঃখ কষ্ট মনের কথা। আমি যে ছিলাম তার প্রেমেরই পূজারী, তার ভালোবাসা শুধুই করলেও আমার পথেরই ভিখারি। তারে কত ভালোবাসি জানে না রে জগৎবাসী, জানে শুধু অন্তরবাসী। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। গানটা বলে হাত দিয়ে চোখের পানি মুছলাম, কিন্তু চারদিক নিস্তব্ধ, কেউ কিছু বলছে না। ভাবলাম এই গান গেয়েছি, কে আর কি বলবে, কিন্তু আমার ধারণাটা ভুল হলো। একটু পরে একে একে সবাই করতালিতে ভরে তুললো। এখন আমার খুব ভালো লাগছে, কারণ আমার গানটা একটু হলেও সবার ভালো লেগেছে। তখন পাশ থেকে একজন বলে উঠলো, রাইসা মামনি, তোমার বাড়ির কাজের লোক তো অনেক সুন্দর গান বলতে পারে। তার গান শুনে আমি মুগ্ধ, তাকে আমি খুশি হয়ে কিছু পুরস্কার দিতে চাই, তুমি যদি নিতে। আঙ্কেল, এটা তো খুবই ভালো কথা যে আপনি চাচার কণ্ঠে মুগ্ধ হয়ে পুরস্কার দিচ্ছেন। তারপর সে আমার হাতে 10,000 টাকা দিয়ে দিল। এই দেখে কি সবাই একে একে আমাকে পুরস্কার দিতে লাগছে। আমি কষ্টের মাঝেও একটু ভালো লাগছে, কারণ সবাই খুশি হয়েছে আমার গান শুনে। আপনারা তো এখন অনেক খুশি, কিন্তু আপনারা সবাই বলেছিলেন আমি বিবাহিত কিনা, কিন্তু আমি জবাবে কিছুই বলতাম না। আজকে আপনাদের বলবো আমি বিবাহিত। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আজ থেকে 7 বছর আগে ঠিক এই দিনেই আমার বিয়ে হয়। কিন্তু আমার কপাল ভালো কি মন্দ তা ঠিক বলতে পারবো না, তবে বিয়ে শুধু কাবিনটাই হয়েছিল, কালেমা হয়নি। আপনারা জানতে চাইবেন না কে সেই ব্যক্তি যে কিনা তার সুখটাকে গলা টিপে মেরে ফেলে আমার সুখকে বাঁচিয়ে রাখার জন্য লড়াই করেছে? হ্যাঁ হ্যাঁ, আমরা জানতে চাই এমন মহৎ মানুষটা কে যে সারা জীবন অন্যের সুখের জন্য লড়েছে। এই সেই মানুষটা যে আমার পুরো পৃথিবী। আমাকে দেখিয়ে বলল। আমি তো কেঁদে দিলাম, কারণ কেউ আমাকে আড়াল থেকে এতটা ভালোবেসেছে আমি বুঝতেই পারিনি। এই বুইরা বেড়া আপনার স্বামী কি করে হয় বুঝতে পারতেছি না, তবে তারপরেও স্বামী বাড়ির কাজের লোক আসলেই আজকের মেয়েদের রুচি হারিয়ে যায়। আপনারা এখনো আসল কথাটা জানেন না, তাই আগে শুনে পরে ভাবেন। এই যে বুইরা মানুষটাকে দেখতেছেন, সে আসলে বুইরা না, সে আমার কাছাকাছি থাকার জন্য ছদ্মবেশী হয়ে আমার বান্ধবীর মাধ্যমে আমার বাড়িতে কাজের লোক হিসেবে থেকেছে। কোনোদিন বুঝতেই পারতাম না যদি ওর আর বৃষ্টির কথা না শুনতাম। রাইসা, আমি আর বৃষ্টি সেদিন যে কথাগুলো বলেছিলাম সেগুলো তাহলে শুনেছিল, তাই তো বলি রাইসা কোনোদিনও আমার রুমে আসে না, কিন্তু সেদিন কেন আসলো এইসব ভাবছি আমি। তখন রাইসা আমার মুখে থাকা দাড়ি মোজ সব খুলে দেয়। এইসব দেখে তো সবাই অবাক হয়ে যায়। জানেন রাসেল, কি জন্য আমার বাড়ির কাজের লোক হয়ে আছে? জানেন না তো? তাহলে শোনেন। আমি ওকে প্রথম দিন বলেছিলাম আমি যদি এখন বিয়ে করি তাহলে আমার পড়ার ক্ষতি হবে, তার জন্য কাবিন করে রাখে, যার জন্য সবার অনেক কথার সম্মুখীন হতে হয়েছিল ওকে। আমি ওর থেকে আরো চেয়েছিলাম যেন সে আমাকে ডাক্তার বানায়, সেও রাজি হয়ে যায়। আমিও ঠিকমতো পড়াশোনা করতে থাকি, কিন্তু রাসেল যখন বেশি কেয়ার করতে থাকে তখন আমি ভেবে দেখি রাসেলের মায়ায় যদি আমি স্বপ্ন পূরণের আগেই জড়িয়ে পড়ি তাহলে আমার স্বপ্ন আর তারও কষ্ট দুটোই বিফলে যাবে। তাই আমি ওকে ইগনোর করতে শুরু করি। তার থেকে কষ্ট আমার বেশি হতো, কিন্তু ওকে বুঝতে দিতাম না। নীরবে শুধু কেঁদেছি। যখন ডাক্তার হয়ে যায় তখনও মেনে নেয়নি। কেন জানেন? কারণ আমি চাইতাম আমার স্বামীর জন্য কিছু করতে, যেন এই কষ্ট তাকে আর করতে না হয়।
তাই তো আমার স্বামীর নামে একটা কোম্পানি কিনেছি, যেটা আমাদের ভালোবাসা দিয়ে বড় করব। তার চোখে আমি অনেক কষ্ট দেখেছি, কিন্তু আফসোস স্বপ্ন পূরণ করার জন্য সেই কষ্টের ভাগীদার হতে পারিনি। আমাদের ভালোবাসা হয়তো সত্য ছিল, তার জন্যই আজও সে আমাকে ভুল বোঝেনি। সে চাইলে অন্য মেয়ের সাথে সম্পর্কে লিপ্ত হতে পারত, কিন্তু হয়নি। আমি একদিন রাসেলকে না বলে গ্রামে চলে যাই, আর বাড়ি গিয়ে জানতে পারি আপু অসুস্থ, তাই ও ঢাকায় আসবে। আমিও সবার সাথে প্ল্যান করে একই বাসে উঠি, আর আমি অপরিচিত হয়ে থেকে প্রশ্ন করেছি যে অন্য কাউকে ভালোবাসে নাকি, কিন্তু সে আমার কথা আমার কাছেই বলেছিল। সে জানতো না আমিই ছিলাম বাসের সেই মেয়েটি। এমনকি তার সকল আত্মীয়রাও এই সব কিছু করব তার প্ল্যান জানতো। শুধু রাসেল একাই অজানা ছিল। অনেক কষ্ট তাকে আমি দিয়েছি, হতে পারে তার কষ্টের কাছে আমার কষ্ট তুচ্ছ। আজ আমি ওকে আপন করে নিতে চাই, আগলে রাখতে চাই আমার পবিত্র ভালোবাসা দিয়ে। এইসব কথা বলে কেঁদে দেয়। মারে, তুই যেটা করেছিস সেটা হয়তো ভুল ছিল না। তুইও তো কম কষ্ট করিস নাই। জীবনে সুখী হওয়ার জন্য একটু কষ্ট করতেই হয়। হ্যাঁ রে মা, তোরা অনেক কষ্ট সহ্য করেছিস। তোদেরকে আবার আমি বিয়ে দেব, কারণ সেদিন তোদের বিয়েতে তো আমি ছিলাম না। তারপর দুই আব্বু হেসে দেয়। তারপর সবাই বলল যে আমাদের আবারও বিয়ে দিবে। সবার একই কথা, সবাই দাঁড়িয়ে। তারপর আমি বললাম, না, আমি ডাক্তার ম্যাডামকে বিয়ে করব না। সে আমাকে কম কষ্ট দিয়েছে নাকি? তাকে অন্য ছেলের সাথে আমি দেখেছি, আমি অনেক কষ্ট পেয়েছি। আমার কথা শুনে তো সবাই অবাক হয়ে গেল, আর রাইসা তো কেঁদেই ফেললো। তুমি এমন কথা কেন বলতেছো? আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আর সেই ছেলেটা তো বৃষ্টির হবু বর। তোমাকে রাগান্বিত করার জন্য করেছি আপু, আপু সব জানতো। এই কথা বলে আপু দুলাভাইয়ের পিছনে লুকিয়ে গেল। আপনাকে কি করে আমি ভালোবাসবো বলুন তো? আপনি কি আমাকে ভালোবাসেন এখন বলেছেন? এই কথাটা বলা মাত্র সবার মুখে হাসি ফুটলো, আর এদিকে রাইসা হাঁটু গেড়ে মাটিতে বসে। কি করে তোমাকে ভালোবাসার কথা বলবো সে ভাষা আমি জানি না, তবে এইভাবে বলতে পারি, আমাকে কি তোমার ওই মনে একটু জায়গা দেবে? করবে কি তোমার বাচ্চার আম্মু? দেবে কি তোমার একলা পথের সাথী হতে? দেবে কি ওই জ্যোৎস্না রাতে তোমার কোলে মাথা রেখে চাঁদ দেখার অংশীদার হতে? আই লাভ ইউ সোনা। লাভ ইউ টু। তোমার স্থান আমার পায় না আমার বুকে, বলে আমি ওকে আমার বুকে জড়িয়ে নিলাম। রাইসা অনেক খুশি, আর সাথে সবাই অনেক খুশি। আমি রাইসার কপালে একটা চুমু এঁকে দিই। তখনই পিছন থেকে কেউ একজন বলে ওঠে। সবাই সেটা শুনে অনেক খুশি হয়, কেননা কথাটা বলেছিল বৃষ্টি। তাহলে চলুন কথাটা শুনে আসি। সবাই শুধু রাইসার বিয়ের কথাই চিন্তা করলো, আর আমার বিয়ের কথা একবারের জন্যই ভাবলো না। আরে বৃষ্টি, তোরও তো বিয়ে হবে আশিকের সাথে, তাহলে এমন বলছিস কেন? না, আমি আশিককে বিয়ে করতে যাব কেন? এইটা শুনে সবাই অবাক হয়ে যায়, আর রাইসা তো অনেক অবাক হয়। আশিক তোকে বিয়ে করতে রাজি, তাহলে তুই বিয়ে করবি না কেন? আর তুই কাউকে ভালোবাসিস নাকি? আমি রাসেলকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই। এইটা শুনে চারিদিক নিস্তব্ধতা পালন করছে, কারণ সবাই একই কথা ভাবছে। এই মেয়ে পাগল টাগল হয়ে গেল নাকি? হে বৃষ্টি, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? কি বলছিস এসব? বাবা, আমি পাগল হই নাই, আর রাসেলও আমাকে ভালোবাসে। বিয়ে করার লোভ দেখেই আমাকে নিয়ে এসেছে। বৃষ্টি মা, আর বলতে হবে না। তুমি যার জন্য দায়ে পড়ে নাটক করতেছো, সেই মানুষটাকে আমি নিয়ে এসেছি। সবাই অবাক, কেননা আব্বু আশিকের কলার ধরে টানতে টানতে নিয়ে আসছে। তখন সবাই বুঝতে পারলো যে বৃষ্টি কেমন এমনটা করেছে। আমাকে ক্ষমা করে দিস রাইসা, তোর স্বামীর নামে আমি এত বড় কলঙ্ক টানলাম। না রে, ক্ষমা চাচ্ছিস কেন? তুই তো তোর ইজ্জত রক্ষা করার জন্য এমনটা করতে বাধ্য হয়েছিস। আমি দৌড়ে গিয়ে আশিকের কলার ধরে বললাম, এই আশিক, তুই কেন এমনটা করেছিস? আসলে আমি রাইসাকে অনেক ভালোবাসি, তোমার হবে তা মানতে পারিনি, তাই বৃষ্টি ওরকম ভিডিও করে ব্ল্যাকমেল করে এইসব করতে বাধ্য করি। আমাকে মাফ করে দাও। রাইসা এসে ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয়, আর বলতে থাকে, তোকে আমি বিশ্বাস করে আমার বন্ধু ভাবতাম, আর তুই এই প্রতিদান দিলি? আমি তো তোকে কোনোদিন ভালোবাসার চোখে দেখিনি। রাইসা, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দে। তারপর সে রাইসার পা জড়িয়ে ধরে। সবাই আশিককে পুলিশে দিতে চাইলো, কিন্তু আমি নিষেধ করলাম, কারণ সে তার নিজের ভুল বুঝতে পেরেছে। আমি 2 দিন পরেই তোদের বিয়ে দিতে চাই, আমি দেরি করতে চাই না। আবার কি বিপদ আসবে কে জানি, এমনিতে এক বিপদ হতে হতে বেঁচে গেছি। হ্যাঁ, ঠিকই বলছো, বেশি দেরি করা ঠিক হবে না। তাই 2 দিন পরেই তোদের বিয়ের আয়োজন করলেই ঠিক হবে। তারপর সবাই খাওয়া দাওয়া করে যার যার মতো চলে যায়। আমিও বাসায় চলে আসি সব কাজ শেষ করে। রুমে এসে শুয়ে থেকে ভাবছি, আজ আমার সাথে কি হলো? এসব তো হওয়ার কথা ছিল না, এসব কি হয়ে গেল? বাবা রাসেল, কি করিস? আয়, খাবার খেয়ে নে। তুই তো তখন তেমন কিছু খেলি না।
না মা, এখন আর আমি কিছুই খাবো না। সারাদিন যে আমার সাথে কি হয়ে গেল আমি কিছুই ভাবতে পারছি না। তারপর মা আমার মাথায় হাত বোলাতে থাকে, আমি পরম সুখে ঘুমিয়ে পড়ি। আম্মু, আপনার ছেলে তো ঘুমিয়ে পড়েছে, এখনো মাথায় হাত বোলাচ্ছেন? মারে, ছেলেটার উপর দিয়ে সারাদিন অনেক ধকল গেছে, ওর ভালো লাগছে না, তাই ওর মাথায় হাত বুলাচ্ছি। কারণ ওর ছোট থেকেই অভ্যাস, খারাপ লাগলেই মাথায় হাত বুলালে ঠিক হয়ে যাবে। তারপর আমাকে ঘুমিয়ে রেখে মা আর রাইসা চলে যায় অন্য এক রুমে। সকালে ঘুম ভাঙে রাইসার মিষ্টি ঠোঁটের ছোঁয়া। এই ওগো, আমাদের বিয়ের শপিং করতে মার্কেটে যেতে হবে, বেলা হয়েছে অনেক। যাবো মহারানী, কিন্তু আমার পাওনাটা কে দিবে? বলে রাইসাকে জড়িয়ে ধরতে যাব, তখনই আমার হাতে ধরা না দিয়ে একটু আগেই আদর দিছি, সেইটা নিয়ে শান্ত থাকো। বিয়ের পরে যত খুশি আদর দিও, এখন লক্ষ্মী ছেলের মতো ফ্রেশ হয়ে নিচে আসো। বলে চলে গেল। আমি তারপর উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে সবাইকে নিয়ে শপিং মলে গেলাম। সবাই যার যার মতো ড্রেস কিনতে থাকলো। তারপরে শপিং শেষে সবাইকে নিয়ে রেস্টুরেন্টে গেলাম। খাবারের পর্বটা শেষ করে বাসায় চলে। বাবু, কি করছো? এই তো বাবু, শুয়ে আছি। তাহলে আবার জিজ্ঞাসা করছো কেন? আমি বুঝি জিজ্ঞেস করতে পারি না? এসো, আর ছোট বাচ্চাদের মতো অভিমান করতে হবে না। তারপর আমি রাইসাকে আবার নিজের কাছে টেনে নিয়ে কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিলাম। তারপর রাইসা আমার বুকে শুয়ে থাকলো। এভাবে অনেকক্ষণ শুয়ে থাকতে থাকতে দুজন যে কখন ঘুমিয়ে গিয়েছি জানি না। হঠাৎ আমার ঘুমটা রাইসার আগেই ভেঙে যায়। এই রাইসা, ওঠো, অনেক ঘুমিয়েছো, এখন বিকেল হয়েছে। আর একটু ঘুমাই না, এমন করছো কেন? ঘুমের মধ্যে আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, না, আর ঘুমাতে চলবে না, ওঠো, উঠে গোসল করে নাও, পরে আবার শরীর খারাপ করবে। বলেই আমাকে একটা চুমু দিয়ে চলে যায়। এভাবে দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে। আজ আমাদের বিয়ে। আজ আমি অনেক খুশি, অনেক মানুষ এসেছে। আজ আমি রাইসাকে আমার আপন করে পাবো। দেখতে দেখতে আমাদের বিয়েটা ইসলামী শরীয়ত অনুযায়ী হয়ে গেল। রাইসাকে একটা রুমে রাখা হয়েছে, সবাই রাইসার সাথে কথা বলছে। এদিকে আমার সাথে কেউই কথা বলছে না, তাই একা একাই ছাদে বসে আছি। একটু পর ছাদে কারো উপস্থিতি টের পেলাম। তাকিয়ে দেখি বৃষ্টি। রাইসা তোমার জন্য রুমে বসে আছে, আর তুমি এখানে কি করো? কিছু না, আসলে কিছু ভালো লাগছে। সবাই তো রাইসাকে নিয়ে ব্যস্ত, তাই এখানে একটু মনটাকে চাঙ্গা করতে আসলাম। মনকে চাঙ্গা অনেক করেছো, এখন যাও, আমার বান্ধবীটা একা একা বসে আছে। আর হ্যাঁ, বিড়ালটা কিন্তু মারা চাই। বলেই হেসে ফেললো। আমি নিচে আসলাম, রুমের সামনে দাঁড়িয়ে আছি। তারপরে এক বস্তা সাহস নিয়ে রুমের মধ্যে ঢুকলাম। কিন্তু আমার বউ কোথায়? রুমেই তো নেই, ওয়াশরুমেও নেই, কোথায় গেল? আমার একটু একটু চিন্তা হতে লাগলো, কিন্তু আমার চিন্তা ভুল করে রাইসা একটু পরে বাইরে থেকে এসে আমার পায়ে হাত দিয়ে সালাম করলো। ওঠো ওঠো, তোমার জায়গা আমার পায়ে না, এই বুকে। বলে আমি ওকে আমার বুকে নিয়ে কপালে একটা চুমু এঁকে দিলাম। এই ছাড়ো, আগে চলো নামাজ পড়ে আল্লাহর কাছে আমাদের সংসার জীবনের সুখ চেয়ে নেই। তারপর আমরা দুজনে অজু করে নিয়ে নামাজ পড়ে নিলাম। তারপর রাইসাকে আমি খাটে বসিয়ে দিয়ে লাঠি নিয়ে বিড়াল খুঁজতে লাগলাম। এই, তুমি পাগল টাগল হলে নাকি? এভাবে পাগলের মতো কি খুঁজতেছো? না, মানে বৃষ্টি আপু বললো আজকে নাকি বিড়াল মারতে হবে, তাই বিড়াল খুঁজতেছি, কিন্তু ঘরের কোথাও তো বিড়াল নেই। আরে গাধা, এই বিড়াল সেই বিড়াল না, আসো আমি বিড়াল দেখিয়ে দেই। তারপর আমি খাটে গিয়ে বসি। তারপর রাইসা আমার ঠোঁট চোরা তার ঠোঁটের দখলে নিয়ে নেই। এভাবে 10 মিনিট চলে, তারপর ছেড়ে দেয়। আমি হাঁপাচ্ছি। এই, আমাকে তার একটু হলে মেরে ফেলতে। এইভাবে কি কেউ বিড়াল মানে নাকি? কি সব বলো পাগল একটা, এইভাবে কেউ বলে? আমার বুঝি শরম করে না? হ্যাঁ, আমার লজ্জাবতী বউ, আর লজ্জা পেতে হবে না। বলে আমি রাইসার কপালে একটা চুমু এঁকে দিলাম। শোনো না। কি বলো? আমি তো তোমার কথা শোনার জন্য অধীর আগ্রহে বসে আছি। ভালো, কি বলবে? আমার না তোমার মতো সুন্দর একটা কিউট গুলুমুলু একটা বেবি চাই। ওরে বাবা, তাই নাকি? কিন্তু বেবি নিতে গেলে তো অনেক কষ্ট করতে হবে। তাই কি? আমি বেবি নেওয়ার জন্য একটু কেন, যতটা কষ্ট করতে হয় ততটাই কষ্ট করব, তবু আমার বেবি চাই চাই। তাহলে চলো বাংলাদেশ টি-20 খেলা খেলা যাক। তারপর দুজনে শুরু করলাম হার না মানা খেলা। ভেসে গেলাম সুখের সাগরে। সুখের সাগরে ভাসতে ভাসতে সকাল হয়ে গেল। আমার আগে রাইসারই ঘুম ভেঙে গেল। রাতের কথা মনে পড়তেই রাইসা একটু মুচকি হাসলো, হেসে আমার কপালে একটা চুমু দিয়ে গোসল করতে চলে যায়। এদিকে একটু পর আমারও ঘুমটা ভেঙে যায়। ঘুম ভেঙে দেখি রাইসা আমার পাশে নেই। একটু পর লম্বা চুলগুলো ঝাড়তে ঝাড়তে আমার সামনে আসলো। কি মহারাজের ঘুম ভেঙেছে নাকি? কিছু বলছি না, শুধু দেখছি ওকে, অনেক সুন্দর লাগছে থাকে। আমি ওকে টান দিয়ে বুকের মাঝে জড়িয়ে নিলাম, 4 ঠোঁট এক করে নিলাম। প্রায় 5 মিনিট পর ছেড়ে দিলাম। এই দুষ্টু, ছাড়ো। রাতে এত আদর দিও মন ভরে নাই, তাই না?
তোমাকে যত দেখি ততই প্রেমে পড়ে যায়। এত সুন্দর কেন তুমি? আমার বউয়ের নজর যেন কারো না লাগে। এভাবে চলতে থাকে ওদের দুষ্টু মিষ্টি ভালোবাসা। আপনারা ওদের জন্য দোয়া করবেন কেমন, যাতে একটা বাংলাদেশ টিম গঠন করতে পারে। এই গল্পটা এখানেই রেখে দিলাম।